থেকে শুরু করবো না, আমার 2009 থেকে আমি খারাপ যে সময়টা থেকে হয়েছি না, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা প্রথমে জানা দরকার, শৈশবটাই জানা দরকার। ব্যাকগ্রাউন্ডটা ছিল যে আমাদের গ্রামের বাড়িতে ছিলাম তখন আমি খুব ভালোই ছিলাম। তো ভালো ছিলাম বলতে বাবা মা ছিল, বাবা ঢাকা থাকতো, মা দেশে থাকতো। তো মা থাকার পরে কি বাবা কি করতো? আমার বাবা আবার পানি বিজনেস করতো ঢাকায় থেকে। আচ্ছা। তো পানি বিজনেস করার প্রতি আমার মা তো দেশ গ্রামে একা থাকতে পারতো না, বা এরকম টাকা পাঠাইতো না। পর দিয়ে তো কিছুদিন পরে আমাদেরকে আর কি দেশে আনে, আর কি টাকা আনে। আচ্ছা। তো আনার পরে তখন তো ছোট ছিলাম, কিছু করতাম না। কয় ভাই বোন ছিলেন? আমরা 3 ভাই 2 বোন। 3 ভাই 2 বোন। আপনি বড়? জি না, আমি 4 নাম্বার। ওকে। তো তারপর মনে করেন আমাদেরকে ঢাকায় আনে। আমার ছোট বোন, আমি আর আমার 2 ভাই। বড় ভাইটা দেশে থাকে, ছোট মেজো ভাই যেটা, মেজো ভাই আর আমি আর আমার বড় বোন, ছোট বোন সবাই আসি আর কি। বড় ভাইটা দেশে থাকে। তো তারপর আনার পর দিয়ে আমি খুব ভালোই চলতেছিলাম মোটামুটি। তো তারপর হঠাৎ করে আমি একটা জব করি ছোট থাকতেই, সোয়েটার ফ্যাক্টরিতে আর কি, গোডাউন যেটা বলে। তো এটাতে জব করার পর দিয়ে তখন আমার বয়স 10-12 হবে। তো 10-12 হওয়ার তারপর আমি খুব মানে 7-8 মাস এরকম হবে জব করছি। জি। তো জব করার ক্ষেত্রে চিন্তা করছি, তখন আমার বয়স 10-12 হবে, তখন চিন্তা করছি সবাই লেখাপড়া করে, তখন আমি লেখাপড়া করতাম না। তো লেখাপড়া করতাম না, তখন আমার চিন্তা হয়েছে যে আমি নিজেও লেখাপড়া করতে চাই। আচ্ছা, আপনাকে বাড়ি স্কুলে পাঠাতো না? স্কুলে পাঠানো বলতে এরকম ভাবে ফ্যামিলি তো নর্মালি ফ্যামিলি ছিল, তো গ্রাহ্য করতো না, এরকম ভাবে গায়ে নিত না। তো তারপর আমি নিজে চিন্তা করছি যে নিজে লেখাপড়া করব। আমার ফ্রেন্ড যেগুলো আছে ছেলে মেয়ে সবাই তো লেখাপড়া করতেছে, আর আমি লেখাপড়া করতেছি না। আমি একটা কেয়ারটেকার হয়ে গেছি একটা অফিসের। তো আমার কয় টাকা বেতন, বেতন দিয়ে কিসের কেয়ারটেকার আপনি? কেয়ারটেকার বলতে আপনার এই সোয়েটারের গুডাউন আর কি। কোন বয়সে সেটা? এটা আমার যখন বয়স 12 হবে আর কি তখন। আচ্ছা। তো 12 হবে তখন থেকে আমার 1 বছর হইব আর কি চাকরি করছি ওই জায়গায়। তো চাকরি করছি 1 বছর হইব, তখন হঠাৎ করে আমার চিন্তা ক্রিয়েট করলো মাথার ভিতরে। তখন আমি চাকরিটা হঠাৎ করে ছেড়ে দেওয়ার চিন্তা করি। তখন আমার বললো হঠাৎ করে চাকরি ছাড়বি কেন? চাচা ডাকতাম তো, খুব ভালো ছিল। তো তারপরে চাকরি ছাড়া চিন্তা ভাবনা করি। তখন আবার ডিসেম্বর মাস ছিল। তো ডিসেম্বর মাস ছিল, 1 মাস কর পরে জানুয়ারিতে আসলো। জানুয়ারিতে আসার পরে কালাচাঁদপুর স্কুল, তো এখানে আমি ফর্ম কিনতে যাই। কোন ক্লাসের? 1-এর। ক্লাস 1 যখন আপনি 12 বছর বয়স? 12, হ্যাঁ 12-13 হবে। ওকে। তো তারপর আপনার আমি একটা ফর্ম কিনি, 50 টাকা দিয়ে একটা ফর্ম কিনি। পরে আমার পাশের বাসায় একজন ছিল স্থানীয় ওই জায়গার, তো বড় ভাই ডাকতাম আরিফ। তো তারে বললাম যে ভাই একটা ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়, কোথায় আমার কাছে আনিস, আমি ফিল আপ করে দিব। পরে ফর্মটা ফিল আপ করে দিল। তারপরে আমি আপনার ফেব্রুয়ারি না জানুয়ারি মাঝে আর কি, তখন আমি ফর্মটা নিয়ে স্কুলে গেলাম। তো ম্যাডাম স্যার সবাই হাসলো, কি এত বড় স্যার ছেলে 1-এ ভর্তি হবে। আমি বলছি যে ম্যাডাম কি বলবো, আমার লেখাপড়ার ইচ্ছুক ছিল, এখন হয়েছে বা চিন্তা করছি যে লেখাপড়া দরকার। আচ্ছা। তো এর জন্য আমি আসছি। তো হ্যাঁ আসছো, ভালো হয়েছে, লেখাপড়ার জন্য আসছো, লেখাপড়া বয়স নেই, তুমি ভর্তিও, সমস্যা নেই। করাবতী স্কুলে আমি খুব ভালোই ছিলাম ছাত্র হিসাবে। তো আমার বয়স তো অনেক, ঠিক না, আমার তো একটু অভিজ্ঞতা আছে, বাট তখন অভিজ্ঞতা থাকার প্রতি আমি তো স্কুলে লেখাপড়া করতেছি ভালোই। তো বাসায় ক্ষেত্রে মাঝে মাঝে টাকা পয়সা চাইলে দেয়, সে খাতা কলম তো কিনতে হয়। টিউশনি টিচার রাখি নাই, তো টিচার ছাড়াই লেখাপড়া করছি 2 পর্যন্ত। আচ্ছা। আমার একটা ফ্রেন্ড ছিল সীমান্ত, তো সীমান্ত মানে ছোট বয়সে, কিন্তু আমার একটা লেসার ছিল অন্যরকম। তো ওর একটা বোন ছিল, তো ওই বোনের আমি জাস্ট একটা ফ্রেন্ডশিপ করার জন্য ওই ছোট ফ্রেন্ডারে পিচিটারে আমি ফ্রেন্ড করে নিছি। ওদের বাসায় যাইতাম, বাসা কালাচাঁদ স্কুলের পাশেই ছিল আর কি। তো মাঝে মাঝে বাসায় যাইতাম, ওদের বাসায় যেতাম, কথাবার্তা বলতাম। ক্লাস 2 পাস করছি, 2-তে পড়ছি 3-তে। তো 3-তে কিন্তু লেখাপড়ার চাপ, ঠিক না, তখন তো আমার এত বোঝার মতোই হইতেছে না। তারপর আমি চিন্তা করলাম যে একটা মাস্টার রাখার উচিত। আচ্ছা। লেখাপড়া করতে গেলে একটা মাস্টার রাখার উচিত। পরে আমার পাশে এক ভাই ছিল, তো তার সাথে ভালো রিলেশনশিপ ছিল। তো তাকে বললাম যে দাদা এরকম অবস্থা, তো আমি তো লেখাপড়া করতেছি এখন, কী বলিস? আমি হ্যাঁ, তোর ভালো, তখন কি কিছু প্রয়োজন? পরে আমি বললাম না, আমার একটা মাস্টার প্রয়োজন, এমনিতে কিছু প্রয়োজন না। কেমন? আমি বললাম যে আমি লেখাপড়া করতেছি, তো আপনার 3-তে উঠছি, 2 পাস কইরা, এখন 3-তে তো একটু চাপ, তো কিছু অঙ্ক আছে বা ইংলিশ জানতে হয়। ঠিক আছে, আমার এক স্যার আছে, তো তার সাথে কথা বলে দেখি। আচ্ছা। তো আবার তার সাথে কথা বললো দীপ স্যার, সে আমাকে দেখে খুব ভালো লাগলো, তা যে আমি লেখাপড়া ইচ্ছুক। তো তার কাছে ভর্তি হলো। তো সে বললো 300 টাকা লাগবো মাসে। আমি 300 লাগুক 400 লাগুক, আমি আপনাকে পড়বো।
পড়াশোনা শুরু করলাম। পরে আমার ছোট বোন ছিল, আমার ছোট বোন কিন্তু আমার বয়সে অনেক ছোট, তো সে 1-এ ভর্তি হয়েছে। আচ্ছা, আমার লজ্জার বিষয় হচ্ছে কি আমার ছোট বোন আর আমি একই ক্লাসে পড়ি। আর সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি তারও আমার একই টিচারে ভর্তি করে দিছে, টিচার মানে লেখাপড়া যে টিউশনি করে আর কি। তো স্যার বলছে একটা কি যে তোমার তো টাকা প্রবলেম মনে হচ্ছে না। আমি বলি হ্যাঁ। কই তাহলে তুমি যদি আমার ছাত্র দাও, তোমার একটা ছাত্রকে দিবা 50 টাকা করে কমবো, তোমার 300 টাকা বলছো না। আমি বলি জি। মানে আপনাকে ছাত্র হায়ার করতে বলতেছে? হ্যাঁ, আমি ছাত্র যদি দেই। আচ্ছা, একটু সিনিয়র তো আমি পারবো মনে হয় ওনার। তো তারপর আমি কই এরকম করে 6টা ছাত্র আমি দিছি, তা আমার বেতনই লাগবে না। তো আমি চিন্তা করলাম আবার যদি বেতন না লাগে তো আমার লেখাপড়াটা এরকম ভালো হবে না। তো আমি বললাম স্যার এরকম আপনার যদি আমি টাকাই না দিই তখন তো আমাদেরকে কেয়ার করবেন না, না সবার চেয়ে তোমার কেয়ার করবো বেশি। আচ্ছা, তোমার জন্য আমি চলতে পারবো। তোমাদের 300 নিতাম, ওদের 500-600 টাকা করে তুমি নর্মাল ছিলা, ওনারা টাকা পয়সা হতে পারে। তো আমি কই ঠিক আছে স্যার দেখি। পরে কিছুদিন লেখাপড়া করলাম ভালোই, তো হঠাৎ করে স্যারটা কোথায় চলে গেছে, তো তার কাছে আর লেখাপড়া করতে পারলাম না। 2-3 মাস পড়ছি ভালোই, তো তার কাছে আর লেখাপড়া করতে পারলাম না, চলে গেল। তো আমি আবার স্কুলে 1 মাস মতো যাইনি গা, ঈদের বন্ধু ছিল না কি জানি ছিল, 1 মাসের মতো যাইনি। তো না যাওয়ার ক্ষেত্রে পরে আমার এক ফ্রেন্ড ছিল, নাম হলো সুমি। তো সুমি বললো আমার বন্ধু পড়ায়। আমি বলি ঠিক আছে তুই যদি পড়ায় তাহলে আমার একটু পড়াইতে বলিস। ঠিক আছে তুই স্কুলে যা, আমি বলবো তোর পড়াইতে। নাম ছিল রুমা ম্যাডাম। তো রুমা আপুর কাছে পড়লাম। তো ওই সুমি যেটা ফ্রেন্ড, তো ওইটা আমার সাথে আবার এরকম মেয়েলি ফ্রেন্ড, তো ইচ্ছাবিত আমার ফ্রেন্ডশিপ হয়েছে। ঠিক আছে, তো ইচ্ছাবিতভাবে হওয়ার পর দিয়ে সে আমার বললো ঠিক আছে। তো পরে পড়তেছি অনেকগুলো মেয়ে, আমি একাই ছেড়ে। তো আমার অন্যরকম লাগে, ঠিক আছে, মেয়েদের দেখলেও ছোটো থেকে অন্যরকম লাগতো। মেয়েদের সাথে খুব কম মিশতাম, লাজুক ওরকম ছিলাম। তো মেয়েদের সাথে খুব কম মিশতাম। তো ওর সাথে মিশছি একটা কারণটাও, আমি বাসার মেয়ে একদিন দাঁড়ায় আসছি, পরে আমার না একটা বন্ধু করা দরকার, আপনি আমার সাথে কোনো ফ্রেন্ডশিপ করে দিতে পারবেন? তখন আমি আবার ইচ্ছাকৃতভাবে বলছি আমার সাথে হন। পরে সে সুমি আবার আমার সাথে ফ্রেন্ডশিপ করছে। পরে এরকম 2-3 মাস পড়লাম। তো সে আমার বললে কি ব্যাপার, তুই কোনো প্রেম করস না? আমি কই না রে দোস্ত, প্রেম করার মতো এখনও মুভমেন্ট হয় নাই, যখন হবো তখন দরকার হলে বলবো। কয় তাহলে আমার একটা ফ্রেন্ড আছে, তুই যদি প্রেম করিস বলতে পারোস। তো এটা আমাদের এলাকার স্থানীয় মেয়ে আর কি। তো আমি বললাম ঠিক আছে তুই যেহেতু বলিস তাহলে আমার কথা। পরে উনি আবার বলছে আমার কথা, তো বলার পর দিয়া আমিও তার কাছে গেছি। তো একদিন বাসার ময়লা ফেলাইতে গিয়ে আমার লগে মেয়ের সাথে মিট করাই দিছে। তো মেয়ে আমাকে দেখে অন্যরকমভাবে হয়েছে, আমিও তার সাথে এরকমভাবে কথা বলি নাই। তো মেয়ে আবার ক্লাস 7-এ পড়ে, আমি আবার 3-তে পড়ি। মেয়ের এটা আবার প্র্যাকটিসে বাজে আর কি। তো আমি বললাম দেখেন একটা বিষয় হচ্ছে কি, প্রেম ভালোবাসা এমন একটা জিনিস, বা বন্ধুত্ব আর প্রেম ভালোবাসা এমন একটা জিনিস, এগুলা অন্যরকম। তো লেখাপড়ার দিক দিয়ে আর গরিব দিয়া তো প্রেম ভালোবাসা হয় না। কয় তাও ঠিক, কিন্তু আপনি দেখেন বেসে অনেকেই, আমি কই দেখেন বয়সে আপনি অনেক বড় হবো। হঠাৎ করে একদিন স্কুলে, আমি যে স্কুলে পড়ি, আমি তো প্রাইমারিতে পড়ি, তো উনি আবার ইয়াতে পড়ে প্রাইভেট স্কুলে আর কি, খালাচাঁদপুর যেটা কলেজ অ্যান্ড প্রাইভেট আছে ওইটাতে পড়ে। তো হঠাৎ দিন দেখা যায় রাস্তার ভিতরে, আমিও ছুটি এসে ওরও ছুটি এসে, পর দেখা যায়। পর দিয়ে আমি হঠাৎ করে কথা বলতে চেষ্টা করি, আর উনি আমার দেখে অ্যাবাউট করে চলার চেষ্টা করে। পরে আমি তাকে বলি যে দেখেন একটা বিষয় হচ্ছে কি, সুমি আপনি বলছে আমার কথা, এর জন্য আপনার সাথে আমি কথা বলার চেষ্টা করতেছিলাম, ঠিক আছে? তো আপনি যদি কথা না বলেন, আমার ইচ্ছাকৃতভাবে আপনার সাথে কথা বলার মতো। মেয়েটা কে ছিল যার সঙ্গে কথা হচ্ছে? সে মেয়েটাকে, সে মেয়েটা ওই যে সুমি বলছিল যে আমি তার সাথে রিলেশন করে দিব আমাকে। আচ্ছা, আপনারই ক্লাসমেট? আমার ক্লাসমেট না, তো উনি আমার ক্লাসমেটতে সিনিয়র আর কি, 7-এ পড়ে, আমি তখন 3-তে পড়তাম। ওকে। তো তারপর আবার সে মেয়েটা বলতেছে না আমি আপনার সাথে কথা বলতে এখন চাচ্ছি না, তো বাসায় গেলে কথা বলবো। আমি কই আপনি কিসের জন্য কথা বলতে চাইতেছেন না সেটা আমি বুঝছি। কই কি বুঝছেন বলেন তো? আমি 3-তে পড়ি, আপনি 7-এ পড়েন, এর জন্য ঠিক না? বলে হ্যাঁ বুঝতে পারছেন। আমি কই ঠিক আছে, আমার ডে স্কুলে ফলাইলাম, এখন দেখেন আমি স্কুলের না, আমি কলেজের ছাত্র, ঠিক আছে? বলে আজব তো, আপনি এত জ্ঞানী কেন? আমি অনেক জ্ঞানী, তো আমি এতদিন তো চাইনি যে রিলেশন করবো, কিন্তু আপনি তো চাইছেন আমার বাধ্য করতে আপনারাই। তারপরে আমি সেদিন কথা হইল না, চলে গেল। পরে আমি চিঠি লিখলাম, তখন মোবাইল বা ইউজ করতাম, বড় কথা না, ওই ইউজ করতো না, আমি আমার বড় ভাইয়ের ফোন ইউজ করতাম। আচ্ছা, মাঝে মাঝে ইউজ করে নিতাম বা নিজেও ইউজ করতাম। তো তারপর চিঠি দিতাম, উনি আমার চিঠি দিত, আমি ওর চিঠি দিতাম। তো চিঠিগুলো আমার আবার ফ্রেন্ডের দিয়ে আবার দেওয়াইতাম, ওই যে সুমি।
তো তারপর আপনার এই ফ্রেন্ডে দেওয়াইতাম। তো একদিন এক্ষেত্রে আমরা যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসায় একটা মেয়ে ছিল, ওই মেয়েটা আবার আমার খুব পছন্দ করতো আর কি। তো ওই মেয়েটা চাইতেছে না যে আমি ওই মেয়েটার সাথে রিলেশন করি। তো অনেকগুলা আমার স্কুল ব্যাগের ভিতরে অনেকগুলা চিঠি জমে গেছিলো, ঠিক আছে। ওই আমি দিতাম না, আমি 2-1 এক্সট্রা লিখে রাখতাম, অথবা ওই যে মেয়েটার পিছে আপনি ঘুরছেন এটার নাম কি ছিল? সুমনা। আচ্ছা, নাম বলে বলেন, নইলে আমাদের বুঝতে সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, যে সুমনা, হ্যাঁ সুমনা। তো তাকে আমি চাইতো না আপনি সুমনার পিছনে করেন? আমার বাসার যে একটা মেয়ে ছিল, কি নাম? রেহানা। রেহানা, ওকে। তো রেহানা চাইতেছিল রেহানা কি আপনাকে পছন্দ করতো? হ্যাঁ মনে হয় আর কি আমার পছন্দ করতো। ওকে। তো এক পর্যায়ে বোঝা গেছে হ্যাঁ আমার পছন্দ করে, এর জন্য আমি চাইতেছি না যে আমি সুমনার সাথে রিলেশনটা করি। তো তারপর আমার মা তো আবার গার্মেন্টস করতো ওই টাইমে। তো আমার মাকে বলতো যে আপনার ছেলে তো এখন স্কুলে পড়া তো প্রেম করে, ঠিক আছে, মানে এইভাবে বলতো প্রেম করে। পরে মা বলতো কি প্রেম করে, উনি তো স্কুলে পড়ে। কয় না, লাঞ্চের সময় আসছে, তখন আমি আবার 12টার দিকে স্কুল, তো ওইদিকে একটু দেরি করে যেতেছিলাম, শরীরটা একটু খারাপ লাগতেছিল। পরে যখন যাওয়ার পরে কয় না আপনার ছেলের ব্যাগের ভিতরে দেখেন অনেকগুলো চিঠি আছে। তো চিঠি পরে মা দেখার পরে মা অনেক রাগ হয়ে যায়। তুই চাকরি করস না, এখন চাকরি তুই আবার স্কুলে গেছস, স্কুল থেকে আবার এগুলা করতেছস, ঠিক আছে, তুই তো এগুলা খুব খারাপ। পরে আমি কই মা এগুলো আসলে আমার না, আমার ফ্রেন্ডের, মিথ্যা বলতেছিলাম। যারা এই অনুষ্ঠানে আসতে চান আমাদেরকে ফোন দেবেন, এবং ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। আমাদের এই অনুষ্ঠানটি যখন রেডিওতে প্রচার হয় তখন একই সময়ে ঢাকা এফএম-এর ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হয়, এবং ইউটিউবে শোনার সুবিধা হচ্ছে যে ওখানে একেবারে নন স্টপ চলতে থাকে। সো যারা ইউটিউবে আসেননি আমাদের ঢাকা এফএম-এর ইউটিউবে, তাদেরকে আমি বলবো সাবস্ক্রাইব করে আমাদের বেল বাটনটি অন রাখার জন্য। আমাদের ঢাকা এফএম-এর চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। পরে আমার বোন আবার জানতো যে এগুলা আসলে আমার বোন আবার ফাঁকি দেওয়া বলছে না ওগুলো বাইয়ারি, ঠিক আছে, ওগুলো বাইয়ারি। তো আমার মা সেদিন অনেক রাগারাগি করে। তো আমি মার কথা কেয়ার না করে স্কুলে চলে যাই। তো তখন আবার মা কিছু না বলে পরে স্কুলে যাই। তখন আমি চিন্তা করি না আসলে ঠিক না, এগুলা আমি খারাপ পথে চলে যেতেছি। পরে কিছুদিন স্কুলে যাই, পরে দেখি আমার সম্ভব হইতেছে না স্কুলে যাওয়া, দেখছে খরচ লাগতেছে, খরচটা এরকমভাবে মা বাবার কাছে পাইতেছি না, এবং কি বেশি লাগে, স্কুল ড্রেস লাগে বা স্কুলে যাইতে একটা খরচ লাগে, তো চলে যায় না। তো 3-4 দিন যাই না যাওয়ার পরে এক ক্ষেত্রে আমার ছোটো বোন থাকে। তো ফ্যামিলি ভিত্তিতে ছোটো বোন থাকে, আমার মা আবার গার্মেন্টস করে। আর আমার বড় মেচু ভাই যেটা, ওইটা আবার বিয়ে করে ফেলেছিল, তো আলাদা। বড় ভাইটা বিয়ে করছে, এটা আলাদা। আমাদের সংসারে আমরা 2 ভাই বোন আর বাবা মাই থাকি। তো বাবা চাকরি দোকান করে আর মা গার্মেন্টস করতো। তো ওই সময় আবার আমার মা ছোটো বোনটা অসুস্থ ছিল, ছোটো বোন আবার রান্নাবান্না করতো মার জন্য। তো ওই সময় ছোটো বোনরা রান্নাবান্না করতো, মা ছোটো বোন অসুস্থ ছিল, আমিও বাসায় ছিলাম। আর মার কথা ছিল কি, যা রান্না করলি না তুই, তোর বোন তো অসুস্থ ছিল। তো আমার বোন অসুস্থ ছিল, আমার বোন আবার শাক আর কি তরকারি বসাই দিয়েছিল চুলার ভিতরে। তো ওই তরকারিটা আবার পুড়ে গেছিলো। তো মা আসতে লাঞ্চের সময় আইসা দেখে কি আমি ঘরে বসে রয়েছি, আমার বোনটা শুয়ে আছে, চুলার ভিতরে তরকারি পুড়ে গেছে। তখন মা বলতেছে তুই একটা ছেলে, বা তুই দেখতে পারতি আমার তো ছেলে, আমি তো আইসা খামো, তুই দেখতে পারতি, তো তরকারিতে কি বসেছে, তোর বোন তো অসুস্থ। পরে মা এক কথায় 2 কথায় আমার কাজ হয়েছে মার লগে। তো মা আমার ঘর থেকে এক পর্যায়ে বলতেছে তুই কাজকর্ম করস না, স্কুলেও যাস না, তুই ঘর থেকে চলে যা। মার আগের মাথায় বলছে, আমি ওইটা আর কি ওই কথা ভাইবা ঘর থেকে বের হয়ে চলে গেছিলাম। তো বের হয়ে চলে যাবো, তো আমি এত ছোটো, বেশি তো বড় না, তো আমি কোথায় যাবো বা কেমনি কি। পরে আমাদের এলাকায় থাকতো এক দোকান, মাইকের দোকান, সাউন্ড স্পিকার দোকান, মামা ডাকতাম ছোটো থেকেই। তো মামার দোকানে কাজ শিখছি, এরকমভাবে চলে গেছি যে আমি তো ছোটো, দেখছি আমার দিয়ে চাটা টানাইতে পারবো বা এরকম কিছু। তো এরকম মামার সাথে গেলাম দোকানে, আমার দিয়ে চাটা টানাইতো বা কোনো প্রোগ্রাম টোগ্রামে হইলে আমার নিয়ে যাইতো, আমি আগাইতাম কেবল টেবল বা সাউন্ডের জিনিস আগাই দিতাম। তো মামার থাকলাম 2-3 বছর ভালোভাবেই। তো হঠাৎ করে মামার সাথে একটা যে কোনো কার্য হয়েছিল মামার সাথেও। তো মামা দেশে চলে গেছিলো। তো মামা যেগুলা করতো, খারাপ কাজ বা যে কোনো ইগুলা করতো, মানে নেশাবানি করতো। খারাপ কাজ বলতে মামা দেখেন একটা মেয়ের সাথে বা কথা বলতো, তো অর্থাৎ মদ খাইতো আর কি। আচ্ছা। তো এগুলা মামা আবার দেশে চলে গেছিল। আপন মামা আপনার? আপন না, মানে এলাকার মামা আর কি। এলাকায় ওর কাছ থেকে আপনি কি শিখতেন?
ওর কাছ থেকে মানে আপনি সাউন্ডের কাজ শিখতে গেছিলাম যখন মানে আমার মা ঘর থেকে বের করে দিয়েছিল আর কি আমার মা বলছিল আমি চলে গেছিলাম তো মামা এগুলো করতো মদ টদ খাইতো আমি তো তার সাথে থাকতাম বডিগার্ড হিসেবে বা তার কেয়ারটেকার হিসেবে তো তখন মাঝে মাঝে আমাকে নিয়ে যেত মদ খাইতে মানে আমার তো খাওয়াইতো না উনি খাইতো আর কি তো আমার মাঝে মাঝে জিজ্ঞেস তো খাবি আমি খাইতাম না তো হঠাৎ যদি হয়তো খাইতাম মাঝে মাঝে তো মামা দেশে বাড়িতে যায় তখন আবার তার বউ আমাকে জিজ্ঞেস করে যে তোমার মামা কি করে তুমি তো তার সাথে থাকো তুমি জানো আমি কই না মামি আমি কি জানবো কই না তুমি আমার বলো সব দেখো আমি যদি তোমার আপন বোন হইতাম তুমি বলতা না আমি কই আপনি কিসের জন্য জিজ্ঞাসা করেন বা আপনার সাথে এরকম কোনো হয়েছে বা আপনি কি সব জানেন বা বুঝছেন এর জন্য আমার কাছে জিজ্ঞেস করতেছেন তখন বলেন যে না বাসায় আসে দেরি কইরা বা বাসায় আসার দিকে মুখ থাকে গন্ধ বা অন্যরকম মেজাজ থাকে এই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম ঠিক আছে কই আসলে কথা হলো কি আপনি যে মাইন্ডটা বলছেন যে আপনি যদি আমার বোন হতেন ঠিক আছে আসলে মামা এরকম কিছু করে না তবে একটু নেশা করে বলতে মদ খায় ঠিক আছে আর মেয়ের সাথে মেয়েলি বিষয়ে বলতে তো মাঝে মাঝে অন্য জায়গায় যায় ঠিক আছে পরে অন্য জায়গায় যায় বলতে ধরেন মেয়েদের কাছে যায় ও আচ্ছা ঠিক আছে তো মামা আবার 2-3 দিন পরে বিয়ে শেষ চলে আসে তো আবার ওই মামা নিয়ে আবার মামার সাথে কাজ করে এগুলা আমি বলছিলাম মামা নিয়ে যে আমার কথা বলবেন না তো আমার কথা বলে না অবশ্যই কিন্তু সে কাজ করছে তো হ্যাঁ বুঝতে পারছে যে আমি বলছি তখন হ্যাঁ তার দোকানতে আমার বের করে দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে দোকানতে বের করে যায় তখন আমি যে আমার ফ্রেন্ড সুমির বাসায় যাই উঠি দোস্ত আমি এরকম অবস্থা তো আমি কী করবো তার ছোটো ভাই ছিল রাসেল বললো যে ঠিক আছে ওরা আমাদের সাথে রাখ বাসায় তো ওর ব্যবস্থা হলে চলে যাবো পরে সুমি বাপ্পা আবার আসলো সুমির আব্বা রাখে নাই তো না রাখার কারণে সুমির যে ভাই ছোট ভাই রাসেল তো আমার আবার ব্যবস্থা করে দিছিল এক জায়গায় মেসে থাকো কয়দিন পরে আবার যে কোনো ব্যবস্থা তুমি করতে পারবা মেসে আবার দৈনিক 50 টাকা দিতে হয় থাকলেই জি এটাতে আপনার বেড টেড সব আছে 50 টাকা দিতে হয় সুবানের মেস এটা আপনার শাওরা বাজার আর কি শাওরা রেলগেট ওই জায়গায় তো রেলগেট অনে আবার ওই যে মামার দোকানে যাইতো এক লোক শারিকুল খান তো তার সাথে দেখা হইলো যে ভাই আপনাদের এলাকায় আসছি এরকম তো আমি মামার দোকান থেকে কাজ করে আসছি এখন কি করস আমি এখন তো কিছু করি না আসছি কাজকর্ম করতেই হতো আমাদের এলাকার পাশেই অবশ্যই তো সে বলতেছে যে কাজ করবি তখন আমি বললাম হ্যাঁ আমার একটা কাজ দরকার তুই কী কাজ করতে পারবি আমি কই আপনি যে কাজটা দেন আপনি তো ভালো আপনার অনেক সম্মান করি আপনি যেটা দিবেন আমি ফালামো না তারপর আমার বললো যে তুই ফিল্টার পানির কাজ করতে পারবি আমি কি দেখি আগে আমরা তো তিনজনে একটা পানি ব্যবসা করতেছি ওই জনি ইকবাল আর শারিকুল খান আমি কই তাহলে দেখি কাজটা যদি করতে পারি তো করবো তারপর আমি বললাম যত কষ্টই হোক করবো ভাই আপনি আমার কাজটা দেন পরে আমার একটা ভ্যান গাড়ি দেখাইলো যে এই ভ্যান গাড়ি আমরা 1 তারিখ থেকে কাজটা শুরু করবো মাস ছিল 29 তারিখ তো আমার 3 তারিখ থেকে কাজ শুরু করবো আমি বলছি ঠিক আছে ভাই আমি কাজ করব পরে গাড়িটা নিয়ে চালাইলাম দেখি আমি হ্যাঁ চালাইতে পারি আমার গোডাউন দেখাইলো যে এই গোডাউন তুই থাকবি এই গাড়িতে তুই কাজ করবি জি এটা হচ্ছে রেলগেটের পাশে এই শাওরা রেলগেটের পাশে তো তারপর আমাকে ওই কাজটা করলাম আমি কাজটা শুরু করলাম 1 তারিখ থেকে তো ওইটা আবার 3 জন থাকতো তো একজন চার দোকান একজন এসে ফোন ফিক্সের দোকান আর একজন কিছু করে না তো উনি আবার সাথে যায় তো ফার্স্ট টাইম ওই 3 জনে যাইতো ঠিক আছে পরে কয়দিন পরে ওই ইকবাল ভাই যেটা ওই একাই যাইতো তো একাই যেত পানি দিতাম ঠিক আছে হঠাৎ করে হ্যাঁ কী করতো হ্যাঁ ও যাইবো না হ্যাঁ যাবো না 3 জনের ভিতরে গ্যাঞ্জাম লেগে গেছে যে আপনার ওই কেউ যাইবো না ম্যানেজার রাখতে হবে পানি ব্যবসা করতে ম্যানেজার রাখতে হবে তো ম্যানেজার না রাখার কারণে আমি যাইতাম আমি পানি বিল দিতাম পানি উঠাইতাম আমি পানি বিল দিতাম আমি পানি দিতাম তারপর ওঠানোর পর দিয়া তো এরকম হিসাব 1 মাস পর হিসাব নিত আমার কাছে তো আমি টাকাটা দিয়ে জমা রাখতাম তো আপনার পানি রাখতাম 30টা আমি লিখতাম 35টা আমি ভাবছিলাম কি 5টা টাকা আমার কাছে আসবো আমি বা আমার বেতন বাহিরে এটা এক্সট্রা টাকা আসবো পর দেখি না ওনারা মাস শেষে যতগুলো পানি রাখছে এত টোটাল করে গুণ দেয় তো চিন্তা করতেছি ওই দিক দিয়ে যদি গুণ দেয় মাসে কিন্তু ওই 35টা সুদা 30 টাকা করে গুণ দিতেছে পানি রাখতেছিলাম 10 টাকা করে তো মাসে এসে আমার লস অনেক আমার লস দেখাইতেছে যে এতগুলো টাকা মাসে 10,000 20,000 টাকা লস দেখাইতেছে পরে আমি বললাম যে কীভাবে লস হ্যাঁ তুমি তো এতগুলো পানি সেল করছো আর এতগুলো টাকা উঠছে আর এতগুলো টাকা উঠার কথা ছিল পরে আমি কত টাকা লস 21,000 টাকা প্রথম মাসে 21,000 টাকা লস দেখাইছে পরে আমি বললাম 21,000 টাকা লস
তখন আমি চিন্তা করলাম যে চাকরি করতেই পারেন, চলে গেলে তো আমি চাকরি পাবো না বা এরকমভাবে হবে না। পরে আমি বললাম ঠিক আছে ভাই, আপনার যত 21,000 লস আমার ক্ষেত্রে, তো আমার আরেকবার দিয়ে দেখেন, আমি আপনার 21,000 টাকা প্রতি মাসে 1,000 টাকা করে কেটে নেবেন বেতন থেকে। আমার বেতন ছিল 4,000 টাকা ওই জায়গায়। তো তারপর হ্যাঁ শুরু করলাম আবার। তখন আমি তো বুঝলাম যে পানি যদি 25টা রেখে আমি যদি 20টা লিখি তাহলে 5টা দাম আমার কাছে আইব, ঠিক আছে। পরে আমি ওই যে আস্তে আস্তে ওই টাকা শোধ করলাম, ঠিক আছে। আস্তে আস্তে ওনাদের ব্যবসায় কাজে লেগে গেলে ব্যবসা 2জন বাদ দিয়ে একজনের হয়, ইকবালের হয়। তো ইকবালের ক্ষেত্রে আপনার ওই কী হয়, আমার আপনার মারধর করতো মাঝে মাঝে, ধরেন কাজে দেরি করে আসলে মারধর করতো, ওনার একটু দাফর দেয় তো অন্যরকম, এলাকার স্থানীয় তো দাফর দেয় তো অন্যরকম। তো আমিও চিন্তা করতাম, মেজাজটা অন্যরকম থাকতো, টাকা হইতো না। পরে ওই সুমির বাসায় যাইতাম মাঝে মাঝে, সুমি যে আমার ফ্রেন্ড, তো ওই নিয়ে আমার আবার একটা ফ্রেন্ড ছিল, ওই সুমির ফ্রেন্ডই নাম ছিল রিপা। তো একদিন কী হয়, সুমির যে ফ্রেন্ড ওই সুমি একজনের সাথে রিলেশন করে, নাম হচ্ছে রুবেল আবার আমারও ফ্রেন্ড এলাকার। তো ওই একদিন যায় নতুন বাজার, এই যে নতুন বাজার গুলশান নতুন বাজার যায়। তো ওই গুলশান নতুন বাজার যাওয়ার ক্ষেত্রে ওই আমার রুবেল আমাকে নিয়ে যায় আমার সাথে এই সুমির সাথে আমরা একসাথে যাই। তো সুমির পাশে এক মেয়ে থাকে নাম রিপা। তো সুমি বলে ওই মেয়ের সাথে রিলেশন করতে পারোস নাই, মেয়ের সাথে রিলেশন করবি? আমি কই কেন, তুই ভালো হবে? পরে আমার আবার ইচ্ছা ছিল যে একটা ভালো একটা মেয়ের সাথে রিলেশন করবো, আমার জীবন সঙ্গী হয়ে থাকবো, কথাবার্তা আমার মনের সুখ দুঃখ বলবো তারে, আমার এরকম ইচ্ছা ছিল। তো উনি বলে হ্যাঁ ভালো হবে, তুই কথা বল। পরে আমার বললে ঠিক আছে, আমি রুবেলের সাথে কথা বলি, তুই ওর সাথে কথা বল, ঠিক আছে। পরে মেয়েটার নাম কি ছিল? রিপা। জি ওকে। তারপর মেয়েটার নাম ছিল রিপা। তো রিপার সাথে কথা বলি, হাই হ্যালো বা কথা বলি। তো ওই দিন মোটামুটি ভালোই কথা হইলো। তো কোথায় থাকে, কিভাবে কি করে, এগুলোই কথা জিজ্ঞাসা করছি, বা প্রেম ভালোবাসার কিছু বলি নাই আমি ওদিনকা। তো না বলা ক্ষেত্রে তখন সেও বাসায় চলে যায়, রুবেলও বাসায় চলে যায়, সুমি বাসায় চলে যায়। আমি আবার দোকানে বিল তুলতে যাই, ওই পানি বিল তুলতে যাই। তো ওই ক্ষেত্রে নেক্সট একদিন দেখা হয় রিপার সাথে। তো রিপার সাথে দেখা হওয়ার পর রিপার সাথে আমার রিলেশন হয়, ওই আমার আপনি করে বলে, আমি ওর আপনি করে বলি। তো ওর সাথে ভালো রিলেশন হয়। ওর যে কিছু খরচ আমি বহন করি, যে আপনার যে খরচগুলো কিছু আছে আমি দিব আপনাকে যদি আপনার প্রয়োজন হয়, আর আপনার সব কিছু ক্ষেত্রে আমি থাকবো। কিন্তু কথা একটা আছে, কি কথা, আপনি আমার সাথে ভালো বা রিলেশন করতে হবে, ঠিক আছে। আমার কষ্ট দিবেন এরকম কিছু হইলে সমস্যা কয় না, ঠিক আছে। পরে সুমি নাকি ওনারা বলে দিছিল যে আমি অনেক টাকা আছে আমার কাছে, আমার সাথে রিলেশনগুলো অনেক টাকা পাবে বা খরচ ওনার তো চলে যাবো, চাকরি না করলেও হবে ওর। তো ওই মেয়েটার সাথে রিলেশন করি। তো রিলেশন করার ক্ষেত্রে ওই মেয়েটা আবার সুমতির চাকরি করতো, রিপা সুমতির চাকরি করতো। তো আমি আবার পানি কাজ করতাম। তো আমার একটা অফিস ছিল, তো ওই পানির গুডাউন যে অফিসটা আর কি, ওই অফিস ছিল, ওখানে বসে হিসাব করতাম। তো আমি আবার একটা ওর বই করছি যাতে ওর সাথে টাইম পাস করতে পারি অফিসে বসে। তো অফিসে বসে টাইম পাস করে পারি যেত, একটা বই করছি। তো মাঝে মাঝে অফিসে আসতো, মানে প্রতিদিন তো আসতো বই টাকা নিতে, দৈনিক সুমতি তো এটা। তো আসলে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতো আমার সাথে কথা বলতো। মানুষ আশপাশে মানুষ মাইন্ড করতো, তারপরে আমি কথা বলতাম আমার সাথে অনেকক্ষণ। রিপা। তো তার ক্ষেত্রে আমি আবার পানি দিতাম রাস্তায়, দোকানে চার দোকানে। তো আমি আবার কুড়িল বিশ্ব রুট যেটা আছে, বিশ্ব রুটে পানি দিতাম। এই যে রুবেল যে বললাম, রুবেলের 4 দোকানে পানি দিতাম। তার পাশে এক দোকান আছে, দোকানের নাম হচ্ছে আলামিন 4 দোকান। তো ওই আলামিনের দোকানে আবার ওই সুমতির টাকা নিত ওই রিপা। তো হঠাৎ করে একদিন দেখি বিকালবেলা ওই দোকানে টাকা নিতে আসছে। তো আমি ওই রুবেলকে বলি, ওই দেখো রিপা টাকা নিতে আসছে। পরে রিপা কয় তুমি কথা বললাম, থাক, এখন তো কাজ করতেছো তুমি, ওইও কাজ করতেছে, ঠিক আছে। পরে আমি আবার ওই দোকানদারের পানি দেওয়ার চেষ্টা করতেছি, যে ওই দোকানে যেহেতু সুমতির টাকা দেয় উঠায়, ওর সাথে পানি দিই বা ওর সাথে কিছু কথা বলা যাবে। পরে আলামিনকে বললাম যে মেয়েটাকে চিনো? হ্যাঁ, এই মেয়েটা তো আমার টাকা নেয় আর কি, সুমতি। পরে কই কেন তুমি হঠাৎ আমি এই প্রশ্ন করলা, কোনদিন তো এই প্রশ্ন করো না? আমি কই না, ওর সাথে আমি রিলেশন করি। কই কী বলো তুমি রিলেশন করো? ওই মেয়েটা তো আমার সাথে রিলেশন করে। আমি কই কী বলো, রিপা তোমার সাথে রিলেশন করে? আমি কই না, বিশ্বাস হয় না, ওই তো আমার সাথে রিলেশন করে। তো আমার জীবনে ফার্স্ট থেকে আমি কখনো সিগারেট খাইতাম না। তো আমি তখন বললাম, মানে ওই দিনতে আমি সিগারেট খাওয়া শুরু করছি বা সিগারেট খাইতাম মাঝে মাঝে। আগের মেয়েটা কই গেল? হ্যাঁ, আগের মেয়েটা যে মেয়েটাকে
পছন্দ করতেন আপনি? ওই আপনার ক্লাস স্কুল 7 পড়তো যে মেয়েটা? না, ওই মেয়ের সাথে রিলেশন হয় নাই। মানে আপনি পছন্দ করতেন বাট সে আপনাকে পাত্তা দিত না, না। ওই যে বললাম আর না। এই মেয়েটাও তো আপনি পছন্দ করতেন কিন্তু সে পাত্তা দিত না। না, পছন্দ করতে পাত্তা দিত না বলতে এই মেয়েটা তো আপনার ওই আমার টাকা খাওয়ার জন্য আমার সাথে রিলেশন করতেছে। এটা তো আপনি পরে গিয়ে বুঝতে পারছেন, আগে তো বুঝেন নাই। না। আচ্ছা, তো ঠিক আছে। তারপর ওই রুবেলকে আলামিনকে বললাম যে না, উনি আমার সাথে রিলেশন করে। কই প্রমাণ তুমি বিকালবেলা আমার অফিসে যাও, উনি যখন টাকা নিতে আসবো তখন তুমি সাইড থেকে দেখবা যে আমার সাথে কী ধরনের কথা বলে বা কীভাবে কথা বলে। কয় ঠিক আছে, তোমার বাজি। আমি ঠিক আছে, তুমি যাও। কয় তুমি আমার সাথে যে রিলেশন করে, আলামিন বলতেছে আমার সাথে যে রিলেশন করে তুমি সেটা কীভাবে বিশেষ করে তুমি দেখবা মন? আমি দেখবো, তোমার যা খরচ হয় আমি দিব, তুমি রুবেল আর সুমি আর রিপা হলে ছবি দেখতে যাইতে পারবা? যাইতে পারবো। তারপর আমাদের বাসার ওই অফিসের পাশে একটা ব্রিজ ছিল, ওরা ছবি দেখে আসছে, তো আমি ব্রিজের উপরে দাঁড়াইছিলাম, তখন দেখছি যে হ্যাঁ ওর সাথে মানে এরকম রিলেশন করে, যে স্কুলে ছবি দেখে নামছে। পরে আবার এরকম 2-3 মাস যায়, কথা আমি ওরে বলি না রিপারে যে আমি জানি উনি আরেকটা ছেলের সাথে রিলেশন করে এবং কি আমার সাথেও করে, আমি আর বলতাম না বলার ক্ষেত্রে আমার সাথে রিলেশন করে, টাকা পয়সা ও নেয়, মাঝে মাঝে ধার নেয়, ধার হিসাবে নেয়, কিন্তু ও দিতে আর মন থাকে না, ওই 2 দিনের কথা নেয় আর মন থাকে না, আর আমিও চাই না। আমি দেখি উনি কতটুকু নিতে পারে আমার কাছে। আমার তো তখন বউ পোলাপান নাই বা মা বাবার টাকা দিতে হয় না, মা বাবার কাছ থেকে দূরে থাকি, মা বাবার টাকা দিতে হয় না। তো ঠিক আছে নে। পরে একদিন হঠাৎ আসার পরে কুরবানিদের সময় আমার বলতেছে কিছু একটা কাপড় চোপড় দিতে পারে কি না। আমি কই ঠিক আছে দিব, কিন্তু তোমার সাথে কিছু কথা আছে আমার আজকে। কয় কী কথা? আমি তখন আপনি করে বলতাম সরি, তখন আপনার সাথে কিছু কথা আছে। কয় কী কথা? আমি অফিসে আসবেন বিকালে টাকা নিতে, পরে আমি বলবো। পরে বললাম যে আপনার কাপড় চোপড় বড় কথা না, আপনার বরণ পোশাক যা লাগে সবই আমি বহন করব, কিন্তু একটা কথা রয়েছে কি, আপনি তো আমার পাশে আয়োজনের সাথে রিলেশন করেন, কিন্তু সব কিছু আমার কাছে আশা করেন কিসের জন্য? কয় মানে কি বলেন? কয় আপনার আলামিনের সাথে রিলেশন করেন না? কয় না, আলামিনের সাথে রিলেশন করবো কীভাবে? আমি বলছি হ্যাঁ, আপনি তো ওর সাথে টাকাও নেন কিন্তু ওর সাথে রিলেশন করেন। কয় না। আমি হ্যাঁ করেন, তো আমি তো প্রমাণ পাইছি। পরে আমি জিজ্ঞেস করলাম পরে উনি আমার বললো যে সত্য কথা বলতে কি, যে আপনার সাথে আমি রিলেশন করি না। আর আচ্ছা ওকে, আপনার সাথে রিলেশন করি না। আমি কই না, এতদিন যে করে আসতেছেন বলতে সুমি আমার বলে দিছে যে আপনার সাথে রিলেশন করলে টাকা পাবো এর জন্য, কিন্তু আপনার সাথে রিলেশন করার প্রশ্ন আসে না। আমি কই তাহলে যে বলতেছেন, কই আপনার টাকার জন্য আপনার সাথে রিলেশন করছি। কই তাই? আমি বলতেছে হ্যাঁ। আমি কই তাহলে কি আজকের থেকে রিলেশন শেষ? বলে হ্যাঁ শেষ। আমি কই তাহলে এতদিন যে আপনি আমার টাকা খাইছেন বাই করছেন, আপনার টাকা হিসাব করেন, আমি আপনাকে টাকা দিয়ে দিব। কয় আমার মন নিয়ে যে সিনেমিনি খেললেন, কয়টার জন্য সরি, আমি সুমি আমাকে বলে দিছে। আমি কই ঠিক আছে তাই? কয় হ্যাঁ তাই। পরে আমি হিসাব করলাম, ওর সাথে 48,000 টাকা পাবো আমি। 48,000 টাকা আমার কাছে নিছে আর কি, খরচ নিছে। আমি বলছি আপনার টাকা দিতে হবে না, ঠিক আছে, কিন্তু আপনি আমার সাথে কাজটা ঠিক করেন নাই, ঠিক আছে। পরে চলে যায় অফিস থেকে। আর ওই সময় ওর যে সমিতিতে আমি টাকা জমাইতাম, মনে 2200 টাকা মতো হয়েছিল। আমি বলছি ঠিক আছে আমার টাকাটা দিয়ে দিন, আপনি ম্যাডাম বললেন আমার টাকা বই কাটিয়ে দিব, আপনি আমার টাকা দিয়ে দিন। কই ঠিক আছে, এটা আপনি অফিসে যান, এটা আমার সাথে বলার কিছু নাই। পরে আমি কি বললাম, সুমি যে আমার ফ্রেন্ড, ওরা জিজ্ঞেস করলাম কি রে সুমি, তুই নাকি রিপার এরকম কিছু বলে দিছস? কয় না এরকম কিছু তো আমি বলি নাই। কয় না আমার তো বলতেছে বা আমার সাথে রিলেশন নষ্ট হয়ে গেছে। কয় ঠিক আছে আমি বলবো তারে, মানে সুমি আর কি রিপার জিজ্ঞেস করবো। তো ওদের ভিতরে কাজে একটা লেগে গেছে, উনি বলছে কেন রিপা কেন আমার সাথে বলে দিছে। তো তার এই ক্ষেত্রে আমি চিন্তা করলাম, আমার মন মানসিকতা অন্যরকম হয়ে গেল। আমি সিগারেট খাওয়া শিখেছি, আবার রুবেল গাঁজা খাইতো, ওরা বসে আমিও মাঝে মাঝে গাঁজা খাওয়া শিখেছি। আমার খুব কষ্ট, মা বাবা নাই পাশে, আর এরকম ওই যে মা বকা দিল এরপর আর বাড়িতে জানিনি না, এরপর মার সাথে কথাই নেই, মানে এইগুলোই করে যাচ্ছেন শুধু? এগুলি করে যাচ্ছি, আমার মা বাবার কাছে আর যাইনি। ওকে, তারপর? তবে আমার ভাইয়ের সাথে দেখা হয়তো মাঝে মাঝে। তো মা জানতো যে আপনি কোথায় আছেন? হ্যাঁ জানতো, এইভাবে এমনি জানতো, কিন্তু দেখতে আসতো না। দেখতে আসতো না ওই সময়, মা দেখতে আসতো না। তো কিছুদিন পর আমার মা বাড়িতে চলে যায়, বাবা থাকে, বাবা ভাইয়ের কাছে খায়, মা বাড়িতে চলে যায়। তো মা আবার কিছুদিন পর বাড়ি থেকে আসে, তারপর আমার কাছে আসে না। তো বাবা এই ভিতরে একদিন আসছিল আমার নিতে, তো আমার পাশে মানে দুলাভাই ডাকতাম কইরা, তো উনি আবার একদিন বলে যখন নিতে আসছিল, তখন বলে এতদিন কোথায় ছিলেন, এত রাস্তায় থাকছে, এখন নিতে আসছেন। বাবা আবার মাইন্ড কইরা চলে গেছিল, আমি ছেলের নিতে আসছি, আবার আউটে লোক কথা বলে মাইন্ড কইরা চলে গেছিল। তো তারপরতে ওই সুমি আর কি ওর জিজ্ঞেস করে, দুজনের ভিতরে কাজে লাগে। পরে আমি কথা বলি না, ওদের সাথে কথা বলি, নিজের মতো নিজে কাজ করি, নিজের মতো নিজে চলাফেরার চেষ্টা করতেছি। তো এর ভিত্তিতে আরেকটা মেয়ের সাথে আমার রিলেশন হয়। কিভাবে হয়?
কীভাবে হয় বলতে ওই সুমিদের বাসায় থাকতো, আর সোনিয়া নামে এক মেয়ে ছিল, ওইটা আমার ভাস্তি আমার চাচা ডাক্তার। আচ্ছা, আপনার ইন দ্য মিনটাইম আপনার লেখাপড়া সব বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, লেখাপড়া তো বন্ধ হয়েছে, মা বাবা আসার পর লেখাপড়া বন্ধ হয়ে গেছে, লেখাপড়া করতাম না। ওকে, তারপর? তো আপনার ওই আমার কাজ ছিল সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, আর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফশোর। কিসের কাজ ছিল এটা? এটা ওই পানি কাজ যে করতাম, পানি দিতাম। তো ওই বিকাল 12টা পর্যন্ত পানি দিতাম, বাকিটা অফশোর ছিল। তো অফশোর থাকার পরতে ওই তো আপনার বাজার ছেলেদের সাথে ঘোরাফেরা করতাম। তো ওই আপনার সোনিয়া যে বাস্তি ডাকতাম, তো ওই আপনি লাখি একটা মেয়ের সাথে রিলেশন করে দেয় আমার। আমি মূল ঘটনা আপনার লাখিরে নিয়ে আর কি। তো ওই আপনার লাখি সে রিলেশন করে দেয়। লাখির সাথে রিলেশন করিয়ে দেয় কে? সোনিয়া। সোনিয়ার সাথে পরিচয় হয় কিভাবে? সোনিয়ার সাথে পরিচয় হয় যে ওই আমরা যে এলাকায় থাকি, যে জায়গায় কাজ করি আর কি পানির, তো ওদিকে যাই, ওদিকে আশেপাশে হয়। তো ওই সুমির বাসায় যাইতাম আইতাম, তখন ওই সুমির ফ্রেন্ডই সোনিয়া। তো সুমির ফ্রেন্ড সোনিয়া, সুমি হচ্ছে আপনার ক্লাসমেট। আর সোনিয়ার মাধ্যমে হচ্ছে হলো আপনার লাকির সঙ্গে সম্পর্ক। লাকির সাথে রিলেশন। আচ্ছা, তারপর? তো লাকির সাথে রিলেশন হয়, লাকির সাথে আবার এরকম রিলেশন, লাকি মেয়েটা খুব ভালো ছিল, ঠিক আছে, খুব ভালো ছিল। তো এই ক্ষেত্রে লাকির সাথে 15 দিন পরেই রিলেশন, 15 দিনের পরেই তো লাকি আবার বাইতে চলে যায়, দেশে বাইতে চলে যাওয়ার ক্ষেত্রে দেশে বাইতে যাওয়ার পর আমার ফোন দেয়, দেখেন আমি তো বাইতে চলে আসছি, কিন্তু আপনারা জানেন। আমি কই হ্যাঁ, কই বাইতে চলে আসছি, কিন্তু এখন তো আমার বিয়ে দিতেছে। আমি কই বিয়ে দিতেছে মানে তুমি তো আমার সাথে রিলেশন করো, ঠিক না? কয় হ্যাঁ। কয় আমি কই ঠিক আছে, তুমি যেভাবে পারো চলে আসো। লাকিকে বলতেছেন? হ্যাঁ, লাকি বলতেছি যে আমার জীবন আগে অনেক ঘটনা ঘটছে এবং কি মা বাবা থেকে আলাদা, এখন তোমার প্রেমে চাই না আমি সেক খাইতে বা নিজের জীবন নষ্ট করতে চাই না। তো কই ঠিক আছে, আমি যেভাবে পারি আমি চলে আসবো। তো যদি চলে আসি তুমি তো আমার ফালাই দিবা না? আমি কই ফালাই দিবে কি তোমার ধারণা হয় আমার জীবনে এত কষ্ট বৃত্তি, তুমি যদি আসো তাহলে আমার জীবনটা সুখী হবে এবং কি আমি ভালোভাবে থাকবো এবং নিজের সংসার এইভাবে থাকবো, নিজে ভালোভাবে থাকবো। কই ঠিক আছে, তো আমি আসবো, যেভাবে পারি চলে আসবো। তারপর লাকি আবার যে কোনোভাবে পালায়া চলে আসে আমার কাছে। ওই আবার সোনিয়াদের বাসায় থাকতো, গার্মেন্টস করতো আর কি লাকি। তো গার্মেন্টস করতো, আমার কাছে চলে আসার বিদ্যা আমার কাছে কিছু টাকা ছিল, এগুলো দিয়ে হান্ডি বাতিল কিনছি। হান্ডি বাতিল কিনা বলতে একটা বাসা নিয়েছিলাম ছোট, 800 টাকা না 1000 টাকার মতো ভাড়া ছিল আর কি। তো ওই বাসায় নেওয়ার পর দিয়ে ওর সাথে মানে ওই রুম নিছি। তো নেওয়ার পরে আমি তো ওর সাথে বিয়ার 22 দিন পরে বিয়া করছি ওরে, আপনার বাসা নেওয়ার 22 দিন পরে ওরে বিয়ে করছি। আচ্ছা। তো 22 দিন ক্ষেত্রে আমি টাচ করিও নাই। তো মেয়েটা খুব ভালো ছিল। লাকির বয়স কত ছিল যখন ওকে বিয়ে করলেন? তখন বয়স ছিল 16-17 হবে। আপনার? আমার তো এই তো মানে এই বিতে 5 বছর চলে গেছে, তখন 13 ছিল, 5 বছর চলেছে, 18-19 হয়েছে এরকম তখন। আচ্ছা ঠিক আছে, বলেন তারপর বিয়ে করলেন? হ্যাঁ, বিয়ে করলাম। তো বিয়ে আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে বিয়ে করলাম। সমুদ্রটা কিছু টাকা উঠাইছিলাম, কিছু টাকা উঠাইয়া পরে বিয়ে করলাম। তো বিয়ে করার পর এরকম মোটামুটি ভালোভাবে সংসার চলতেছিল, ঠিক আছে। পরে আপনি যে বাসাটা নিয়েছিলাম ওর এই বাসাটা ভালো লাগে না ভালো লাগার কারণে ওই একটা বাসা চেঞ্জ করে ওই বাসাটায় গেলাম। কিন্তু ওই বাসাটা ভাড়া ছিল 1000 টাকা, আগের বাসাটা। নেক্সট যে বাসা নিয়েছে ওই বাসায় ভাড়া হচ্ছে 3000 টাকা। তো আমার বেতন হচ্ছে তখন 5000 টাকা, আগে ছিল 4000 টাকা, 1000 টাকা বাড়ছে। আমার বাসায় আপনার বেতনই 5000 টাকা, আমি 3000 টাকা ভাড়া দিব এবং কি আমার খাইতে হবে এবং কি 2টা লোক সংসার করতে হবে, ঠিক না? তো ওই তখন চাকরি করে না। পরে ওরা এক জায়গায় চাকরি দিলাম, নর্মাল ছোটো একটা ফ্যাক্টরিতে চাকরি দিলাম। তো ওই চাকরি করার মতো নাই, চাকরি করে না, বাসায় থাকে, ঠিক আছে, চাকরি করে না। তো আমার 5000 টাকা বেতন। তো এই বেতনে তো আমার হয় না, সংসার হয় না। তো সংসার না হওয়ার কারণে আমার পাশে এলাকায় যে এটা খুব খারাপ এলাকাটা খুব খারাপ এলাকা। তো একটা নাম ছিল রনি, এটা আপনার ছিনতাই করতো, ক্যান্টনমেন্ট রেল স্টেশন, এখানে ছিনতাই করতো। তো ছিনতাই ক্ষেত্রে আমি তখন ওর সাথে ভালো সম্পর্ক ছিল এবং কি ওই যে পানি দেই এই ক্ষেত্রে রেল গেটে যে আছে হেনে বসে থাকতো। তখন আমার কইতো চল আমরা এক জায়গায় যামু। আমি কোথায়? কই স্টেশন। পরে আমি কই অন্ত বিল উঠামো আমি। ঠিক আছে গাড়ি রাখ, চল আমরা ঘুরে আসি। পরে দেখি যায় অনেকগুলা চাকু মাকু ভাই করে, কয় তুই আমার থাকবি এখন। আমি কই থাকবো এখন মানে? আমি কই কী করি তুই দেখবি, আর তুই কিছু টাকাও পাবি। আমি কই কেমন? কয় আমরা যে কাজ করবো তুই অর্ধেক ভাগ পাবি, মানে তুইও ভাগ পাবি একটা আর কি। ওরা 2-3 জন থাকে, আমিও থাকি। তো 3-4 জনে মনে করেন যে ছিনতাই করে আর কি। তো এই ক্যান্টনমেন্ট স্টেশনে তো ছিনতাই করে, এরকম চিন্তা করে ফার্স্ট টাইম দেখি অনেকগুলো টাকা পাইছি। আমার 2700 টাকা মতো পাইছি, এটা মোবাইলও দিছে আমারে। হ্যাঁ, ওই দিক দিয়ে রেলগেট দিয়ে যে মানুষগুলো যাইতো, মানুষগুলো ঠেকায় চাকুমাকু ধরে টাকা সব রাইখা দিত রনি। তো তারপরে আমি এরকম ফার্স্ট টাইম গেছিলাম একদিন, তো 800 টাকা পাইছি, মোবাইলটা বিক্রি করে দিয়ে 2000 টাকার মতো পাইছি। 800 টাকা এরকম মোটামুটি দেখি সংসার চলতেছে এবং কি নিজেরও চলতেছে। তো তারপরে নেক্সট একদিন গেলাম,
2-3 পরে আরেকদিন গেলাম, তো যাওয়ার পরে ওই দিনকেও কিছু টাকা পেয়েছি। তৃতীয় দিন আমার গ্যাঞ্জাম হয়, মানে একটা লোকের ধরছিল, ফার্স্ট টাইম ধরছিল, ওই পরে আরেকবার ধরছিল। তো তৃতীয় দিন ওই লোকটা কী করছে, পুলিশ সব নিয়ে আসছে আমাদের ধরার জন্য। পরে কি হয়, ওই সময় আমি ধরা খেয়ে যাই। ধরা খেয়ে যাই বলতে ওনার আগে কথাই ছিল যে যদি কোনো সময় পুলিশ টুলিশ অ্যাটাক করে তাহলে পাবলিক হয়ে যাবি বা দৌড় দিবি, যে কোনোভাবে পালানোর চেষ্টা করবি। কি ছিল আপনার সাথে? আমার সাথে ছিল বলতে কি আমি চেক করতাম, চেক করে টাকা ই করতাম, আর আরেকজন চাকু ধরতো, আরেকজন মারতো, 3-4 জন ছিলাম এরকম। তো তারপর আমার মানে ওর কাজের ওর আগে বলে দিছিল যাই যার মতো পালানোর চেষ্টা করবি যদি পুলিশ অ্যাটাক করে। জি। পরে আমি কি করলাম, পাবলিক হয়ে যাওয়ার ক্ষেত্রে ওই লোকটা বা যে লোকটা পুলিশ নিয়ে আসছে ওই লোকটা আবার আমার চিনা ফেলায়, আর 2টা লোক পালায় পানির ভিতরে লাফ দিয়া চলে যায়। আর আমি আর ওই রনিজিটা ওই 2জনকে ধরে ফেলায়। আচ্ছা। পরে আপনার ক্যান্টনমেন্ট যে থানা আছে এই থানাতে আমাদের 2জনকে নেয়। তো ওই দিনকার রাত্রে চেষ্টা করছিলাম আর বের হওয়ার জন্য, বের হইতে পারিনি, কেউ জানে নাই, ঠিক আছে, কেউ জানে নাই। পরে সকালবেলা আমাদের যখন নিয়ে যায় জেলে নিবে বা কুড়ে নিবে আর কি, থানা থেকে কুড়ে নিবে, তখনও আমি বাসায় জানাইতে পারিনি। তো যখন থানা থেকে গাড়িতে উঠাইছে নিয়ে যাবে, তখন মনে করেন যে পুলিশের নাম্বার দিয়ে ফোন দিছিলাম আমার মালিকরে, ওই ইকবাল যেটা, ইকবাল আমার অনেক টর্চার করতো, তখন ওই ইকবাল আর কি ফোন দিছিলাম। তো ফোন দেওয়ার পরে পুলিশে ধরছে, আমি কী করবো, আমি আপনাকে এখানে কাজ করি, আপনি আমার পুলিশে ধরছে, যে কোনো কারণে আপনি আমার দেখবেন না, কইনা তোর বউ আছে, আমি তোর বউরে কমুনে। তো আমার বউ আবার এরকম কিছু জানতো না। তো আমার বউ কি করছে, আমার খালার কাছে গেছে, লাকি খালার কাছে গেছে যে ওর বাবা মাকে, আমি তোর বাবা মা চিনি না। তো আমার খালার আবার চিনতো, এলাকার পাশে থাকতো, খালার চিনতো, মানুষ চিনাই দিচ্ছে আর কি। তো ওর বাবা মা চিনি না, ওর বাবা মা কীভাবে চিনবো, এবার কি ওরে তো পুলিশে ধরছে। পরে আমার বাবা মা তো আমার সাথে রাগ বা কথা হইতো না। তো ওই সময় আবার বাবা দেশে গেছিলো কিসের জন্য জানি, তখন আমার যে বোন জামাই ছিল, আমার নানি ছিল, সবাই বলে দিছে যে রাগ যেতে হোক, পোলা তো ছোটানোর ব্যবস্থা করো। পরে আপনার 8 দিন পরে আমাদের দৌড় ছিল 16 তারিখে, 24 তারিখে আমাদের আমার গারদে গেছে। ওই প্রথম দিনই এবং কি এই পাঠাইছিল একটা ওকুলতনামা, আমার খালা গেছিলো, আমার বউ গেছিলো, আমার বড় ভাই গেছিল, এমনি কিছু দিয়ে আসছিল, খাবার দাবার দিয়ে আসছিল, থানায় কুড়ে গেছিলো। তো তারপর আপনার এই গারদে নিয়ে গেলো ফার্স্ট টাইম। গারদের অবস্থা কেমন ছিল? গারদে আমার বৃষ্টি, ওই গারদের ভিতরে নেশা করে, বাবা খায়, গাঁজা খায়, নেশা করে। তো বৃষ্টি অনেক একটা ছোট্ট একটা ঘরের ভিতরে অনেকগুলা লোক আটকে ই করে তো হয়। তো আবার ওই গারদে কিছু টাকা দিলে দেখা করতে দেয় আর কি। তো ওই সময় তো আমার ভাই খালা অনেক দেরি করে ফেলাইছে, তো খাবারটা দিতে পারছে আর ওকুলতনামা পাঠাইতে পারছে, তো দেখা করতে পারেনি। তো যখন গারদ থেকে বিকালবেলা নিয়ে যায় জেলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার সাথে দেখা হয়। ওই আপনার গাড়ি যে আছে না, জেলে গাড়ি দিয়ে নেয়, গাড়ি ফুকা দিয়ে দেখা হয়েছিল। পরে আমি বলছিলাম, কাইন্দা বলছিলাম যে আমার ছাড়ানোর ব্যবস্থা করো, ঠিক আছে। পরে আমার বউ অনেক চেষ্টা করে, পরে আমার বাবার কাছে যায়, আমার ভাইও চেষ্টা করে। পরে এরকম 24 তারিখে আর কি আমার বাবা জেলে যায় দেখা করতে। তো জেলে যখন ফার্স্ট টাইম যাই তখন অনেক চেক মেক করে, অনেক লেখা আমার গায়ের দাগ আছে এগুলো লেখা নিয়ে যায়। ফার্স্ট টাইম যখন জেলে ঢুকলাম তখন মানে অনেকটা কষ্ট। ফার্স্ট টাইম একটা ঘরে রাখে, ওটা বলে শিশু ওয়ার্ড আর কি, শিশু ওয়ার্ডে আমার রাখে। তো শিশু ওয়ার্ডে রাখে, আর রাখার পর দিয়া আপনার ওইটাতে ফাইল বলে একটা ফাইলে রাখে। তো ফাইলে চাপ, ইলিশ ফাইল যেটা বলে ওইটা চাপ দেয়। তো চাপ দেয় আবার এনে কথা হচ্ছে এরকমই, যারা টাকা দেয় এবং কি সিগারেট দেয়, তখন বেনসন সিগারেট চলতো, সপ্তাহে যদি 4 প্যাকেট সিগারেট দেয় ওটা ঠিক মতো রাখি, ঠিক মতো খাওয়া দেয়। তো আমার 24 তারিখ মতো আমার বাবা মা কেউ যায় না, তাহলে আমি কীভাবে টাকা দিব বা সিগারেট দিব, দিতে পারি না। তখন আমি বলছিলাম যে দেখেন আমার বাবা মা যদি আসে আমি টাকা আপনাকে দিব অবশ্যই, আমার একটু ভালোভাবে রাখেন। কিন্তু অনে এরকম নাই, মানে আপনার যত ভালোভাবে দেখাবেন ভালোর কোনো দাম নাই। ওই ছেলেরা খুব ডিস্টার্ব করে রাত্রে ঘুমের ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে কি হয়েছে আপনি সেটা বলেন। হ্যাঁ, আমার ক্ষেত্রে আমার যে ছিল, আপনি যখন বললেন যে ভালোভাবে রাখার জন্য, তারপর কি? হ্যাঁ, ভালোভাবে রাখার জন্য তোরা বলে, আমার বলে কি তুই তো অনেক সুন্দর, ঠিক আছে, তোর টাকা লাগবে না, তুই আমাদের কাছে থাক, আমাদের সংসার যে একটা সংসার বলে 7-8 জন মিলে একটা সংসার করে, সংসার হিসাবটা এরকম, ভাত
তারপর তরকারি এগুলো কাইটা এক জায়গায় 7-8 জন এক জায়গায় খায়। তো ওই জায়গায় আপনার শাহিন নামের লোক ছিল, তো ওই শাহিনের একটা ভাই ছিল, ওইটা আপনার ফকিরাপুরে একটা মামলা নিয়ে গেছিল জেলে, ওর লাইফ সাজা দিয়ে দিছে। তো ওইটা আবার খুব মানে যাওয়া ছিল, অন্যরকম টাইপের ছিল। তো ওই ছেলেটা চেষ্টা করে কি আমার সাথে খারাপ কাজ করার জন্য আর কি, যে তোর টাকা পয়সা লাগবো না বা কিছু লাগবে না, তুই অনেক ভালোভাবে থাকবি যতদিন তোর থাউস জেলে ছুটি, যতদিন জামিন না হয়। আমি কিরকম কই, তুই রাত্রে আমার সাথে থাকবি, আমার পাশে থাকবি তুই, ঠিক আছে? আমি কই এটা কি সম্ভব, কেমন কথা বলেন আপনি? আমি কই টাকা আপনার সংসারে আমি থাকবো না, আমি অন্য জায়গায় থাকবো বা এসে। কই এটা জেল, বুঝোস নাই, তুই অন্য জায়গায় থাকতে পারবি না। তো আমার অনেক জোর করে রাত্রে আমি ফাইলে ঘুমাই, কিন্তু ফাইল থেকে উঠায়া ওর পাশে নিয়ে আমার শোয়ায়। আচ্ছা, অন্যরা দেখে না এই বিষয়গুলো? অন্যরা দেখে বলতে কি, ওই ওয়ার্ডের ভিতরে ওই অনেক পাওয়ার অন্যরকম। তো অন্যরা দেখলো মনে করেন যে ওই রাত্রের জন্য ওরা চুপ করে থাকে, এরকমই হয় জেলের ভিতরে। ওকে, এরকমই হয় জেলের ভিতরে, আপনার ছোট ছোট ছেলেদেরকে ওরা এরকম করে আর কি। তো আমার ক্ষেত্রে ফার্স্ট টাইম এরকম করার চেষ্টা করে, তখন আমার এরকম করতে পারে না, ঠিক আছে? না করে আমি জোরত্ব করি যে এগুলো আসলে ঠিক না, আমি আপনার টাকা বা সিগারেট যা লাগে আমি দিব, আমার খাওয়ান ভালো খাওয়ান দেন, সমস্যা ভালোভাবে থাকা দেন। এটা এই জায়গায় এরকমই হয়, ঠিক আছে? আমি এরকমই হয়। পরে দিয়ে কি করে, আমার জোরত্ব করে কিছু করার চেষ্টা করে, ছেলেদের যা হয় আর কি তা করার চেষ্টা করে। সফল হয় বলতে কি, এরকম একদিন করে পারে না, পরের দিন পারে না, তো দ্বিতীয় দিন এরকম আমি লুঙ্গি পরা থাকি, আমার লুঙ্গিটা। তো আপনি যেগুলো হচ্ছিল এগুলো আপনি পুলিশকে জানান না বিষয়টা? ওই জায়গায় এরকম কি জানেন, যে আপনার ওই বললে এরকম বুঝে না, ওরা মানে বুঝতে চায় না, বুঝতে চায় না, ওই কেয়ার করে না, ওই উল্টা মাইর দিয়ে দইরা। আচ্ছা, মানে পুলিশ না, ওই ওদের ক্ষমতা বেশি, তো ওরা টাস করে মারে দইরা জেলের ভিতরে। ওই আপনার কয়েদি যেগুলা, ওগুলার এক্সট্রা মানে জাগর লাইফ সাজা হয়, জাগর বেশি সাজা হয়, ওদের একটা পাওয়ার থাকে অন্যরকম। আচ্ছা, ওদের পাওয়ার থাকে অন্যরকম, তো ওরা উল্টার মারে। তো 2-3 দিন পারে না, কিন্তু একদিন আমার সাথে চেষ্টা করে আমার লুঙ্গি নিয়ে যায়, লুঙ্গি নিয়ে আর হামলা রাখে দেও দিয়ে আমার জোর করে কিছু করে আর কি, আমার সাথে কিছু করে আর কি। তখন বললাম দেখেন ভাই এগুলো ঠিক না। তো এই 24 তারিখ তখন আমার বাবা যায়, তো বাবা যাওয়ার পর দিয়ে আমার বাবা কয়দিন পরে 16 তারিখে ধরছিল, 8 দিন পরে যায়, 8 দিন পরে। তো যাওয়ার পর দিয়ে চিন্তা করো না, তোমার জামিন হয়ে যাবো, ঠিক আছে? আর তুমি বের হওয়ার পরে আমাদের সাথে মিশলে থাকলে তাহলে তোমার জামিন করবো। আমি হ্যাঁ আমি মিশবো এবং কি থাকবো। কে বলে এটা? আমার বাবা বলে এটা। তো বাবা আমার খাওয়ান খরচ যা আছে সবগুলো পাঠায় দেয়। পিসি আছে জেলেবিতে, যে পিসি একটা সিস্টেম আছে, তো আপনি এটা ভাঙাইলে আপনি কিছু খাইতে পারবেন ওই পিসি কার্ড দেখাইলে। আচ্ছা, ওই কার্ডের টাকা দেয় এবং কি খানা সব কাপড় চোপড় পাঠায় দেয়। কয় তোমার রবিবারে জামিন হয়ে যাবো। 8 দিন আপনি কি খেলেন? 8 দিন আপনাকে 8 দিন ওই জেলের ভিতরে খাওয়ান যেগুলো দিছে এগুলো খাইছি। আবার ওই যে সংসার যে গেছিলাম, সে খাবারের এই খাবারটা হচ্ছে ভাত বড় বড়, তরকারিটা ঝোল অন্যরকম এক্সট্রা থাকে, তরকারি এক্সট্রা থাকে, খানার মতো না আর কি। একটা বাসায় কাজ করলেও যে কাজের লোকের যে খাওয়ানটা দেয় এরকম না, তার চেয়ে মিষ্টি খাওয়ান। তো ওই যে আমি সংসারে থাকছি, বলছি যে সিগারেট দিব, টাকা দিব, ওন থেকে আবার একটু ভালো খাওয়ান দিছে। ভালো খাওয়ান বলতে যে শাইন ভাই চোকায় কাজ করতো, চোকা আছে, চোকা যেটা আর কি রান্না করে ওটা বল চোকা, হ্যাঁ, ওখান থেকে খাবার আনতো, ওই খাওয়ানটা আমাদের দিত। পরে আবার আমার বাবা যখন খাওয়ান পাঠাইছে, এই খাওয়ানগুলো মানে অনেক খাওয়ান পাঠাইছে, আমি মনে করেন বেশিরভাগ খাওয়ান পাইনি, সবগুলা খানা ওরা কাইরা মেরা নিয়ে খাই ফেলাইছে। একজন এটা খাইছে, একজন এটা খাইছে। আমি তখন একজনের সিগারেট খেয়েছে, আমি তখন সিগারেট খাইতাম না এরকমভাবে। ওই বিয়ে হওয়ার পরে তো লাকির সাথে বিয়ে হওয়ার পর তো ভালোই ছিলাম, তো সিগারেট বিড়ি খাইতাম না খাওয়ার ক্ষেত্রে তখন মনে করেন যে বের করে। তো এরকম মনে করেন 1 মাস ভিত্তি ওই তখন আর আমার সাথে টর্চার করতে পারে না। ওই শাইন ভাই থাকে যে সংসার, শাইন ভাই আমি বলি যে ভাই আমি সব কিছু একটা কথা বলতেছি আপনাদের, কই কী বলো, আপনি ছোটো ভাই তো আমার সাথে এরকমভাবে করায়, আমি তো টাকাও দিতেছি, আপনার সিগারেটও দেওয়া করছি দিতেছি, তো এই ক্ষেত্রে তো আমার সাথে এরকম করতে পারে না, এবং কি আসলে দরকার নেই, আমি এটা বিবাহিত ছেলে। কই ঠিক আছে, আমি এটা অন্যরকম আরেকজন দিয়ে বলাই দিব, তোমার আর কখনো বলবো না, আর কখনো টাচ করবো না, তুমি তোমার মতো থাকবা। পরে ওইটা ভিতরে ছিল একটা রুবেল ধরে শুধু মারতো আমাদেরকে, মামারে শুধু মারতো। তো আমার খুব কষ্ট লাগতো, জেলে ভিতরে আহিরে আমি আসছি, ঠিক আছে, অকারণেই মারতো, শুধু মারতো। তো নেক্সট একদিন আমার ওই ভাই যায় আর আমার বউ যায় আমার সাথে দেখা করতে জেলে। আচ্ছা, পরে আমার বউরে বলি যে আমার জামিন কবে হবে, আমার বাইরে বলি, কয় তো আর 2-3 দিন হবে। তো কিসের জন্য করছিল, কয়েকদিন বন্ধ, জামিন হয় নাই। তো তারপর মাসের 7 তারিখ না 8 তারিখ কয়েছে জামিন হবে। তো ওই দিনকে জামিন হয়েছে, আমার জামিন হয়েছে, আগের দিন রাত্রে বলে দিছে জামিন হয়েছে, আপনি কালকে বের হতে পারবেন, মানে মাইকে বলে দেয় আর কি। পরের দিন সকালবেলা আমার করতে গেছে আর কি, জেলে নিতে গেছে, আমার জামিন হয়েছে,
ডাকতে গেছে। আপনার নামে কি মামলা হয়েছিল? হ্যাঁ, ওদের মামলা তো হয়েছে, মামলা হয়েছে, চিন্তায় মামলা হয়েছে আর কি। আচ্ছা, পুলিশই করেছে মামলা? যে পুলিশ আমার 2 নম্বর আসামি দিছে, আর ওই যে রনির 1 নম্বর আসামি দিছে। আচ্ছা, পুলিশ বাদী আর কি, ওই বাদী আর জানে পুলিশ বাদী ছিল। তো তারপর আপনার হয়ে যায়, জামিন হয়। জামিন ক্ষেত্রে তো আমার হাতে আবার কাটা ছিল, তো ওই যখন বের হয়ে চাইছিল একটা মামলা দিতে, পরে আমার বাবা কিছু টাকা পয়সা দিয়েছে, মামলা হয়নি। পরে আমি বের হয়ে আসি, জেলতে বের হয়ে আসি। আমার জুতা ছিল না, পেন ছিল, গেঞ্জি নর্মাল ছিল। পরে আমার বের হওয়ার পরে আমার জুতা বাবা কিনা দেয়। তো অনেক বছর পরে বাবার সাথে দেখা হয়, কথা হয়, অনেকটা অন্যরকম লাগে। তারপর বাবা বলে, দেখছো এইগুলো খারাপ কাজ না করতে জেলে আসতা না। পরে আমার বাসায় নিয়ে যায়। বাসায় নেওয়ার পরে আমার বউর সাথে দেখা হয়, সবার সাথে দেখা হয়, মার সাথে দেখা হয় অনেকদিন পরে। তো সবাই যায় আমার সাথে অপেক্ষা করতেছে। পরে আমার দুধ দিয়ে গোসল করায়। আমার বউ আবার ওই বাসা থেকে আলাদা একটা বাসায় নিয়েছে, কারণ ওই বাসা তো আমি 1 মাস ছিলাম না, ভাড়া দিব কীভাবে, বাড়িওয়ালা বের করে দিছে। পরে নর্মাল একটা বাসা নিয়েছে। তো ওই বাসার ভিতরে আমি যাই দেখি কি যে ওর লাকির বোন আসছে, ভাই আসছে, ওর বাবা মা আসছে, মা এসে বেড়ে চলে গেছে। তো ওর ভাই তো একটা ছোট্ট একটা রুমের ভিতরে ভাই 2-3টা যদি মেয়ে থাকে, একটা ছেলে থাকে, আমি বউর সাথে থাকবো, কীভাবে থাকা যায়? পরে আমার মা বলছে যে তুই তো এখন আসছ, তোর কোনো কাজকর্ম করতে হবে না, তুই তোর বউরে নিয়ে দেশে যা, দেশে থাকবি, তোর খাওয়ান পোশাক সব আমরা দিব। পরে মা এক ক্ষেত্রে আমার দেশে নিয়ে যায় দুজনে। তো দুজন নিয়ে যায়। আমার বউ কি করে, আমার বউ বলে যে না, আমি দেশে থাকবো না, আমি ঢাকায় থাকবো, এবং কি আমার বোন আর আমার ভাই আমার থেকে চাকরি করব, আর ওর টাকা দিব, তুমি তোমার কাজকর্ম করলে করো, না করলে নাই, তোমার কাজকর্ম করতেও না। আমি কই মা এখন যদি দেশে চলে যাই, ঢাকা চলে যাই, মা জামিন টুমিন করছে, এগুলা খুব খারাপ, তো এখন কী বলবো? আমি বলবো তুমি চলো। পরে মারে বলে যে আমার মারে বলে যে মা দেখেন, আমি যদি ঢাকা যাবো, ভালোভাবে চলার চেষ্টা করবো। পরে মা বলে ঠিক আছে, তোমরা যদি ভালোভাবে চলতে পারো যাও। পরে যাওয়ার ক্ষেত্রে পরে যে আপনার ওই লাকির ভাই বোন আমার খুব খারাপ লাগে, যে একটা আমার ওয়াইফের সাথে থাকবো, অথচ নিচে খাটে আমরা 2জন থাকবো, নিচে ওরা 2জন, বা আমার বউর সাথে কিছু করাও যাবে না, এবং কি ভালোভাবে ফিজিক্যালিভাবে থাকা যাবে না। পরে আমি বলি যে দেখো তোমার ভাই এবং কি থাকবো, তুমি আমি একসাথে থাকবো, ওদের এক্সট্রা একটা রুম নিয়ে দাও। কয় না, ওরা আমার সাথেই থাকবো। পরে যে অনেক কাজে মাঝে হয় ওর সাথে, ঠিক আছে, আমি কীভাবে থাকবো? পরে এরকম 2-3 মাস থাকে, ভালো 3-4 মাস থাকতেছে, আমিও নিজে সহ্য করে থাকতেছি যে চলা ক্ষেত্রে থাকি কয়েকটা দিন এরকম কষ্ট করে। পরে আস্তে আস্তে যদি চেঞ্জ হওয়া যায়, পরে ওই বাসায় চেঞ্জ করে আরেকটা বড় বাসায় গেলাম, বড় একটা রুম নিলাম, 4-5জন থাকবো, বড় একটা বাসায় লাগবো। পরে বড় বাসায় যাওয়ার পর দিয়া আমি মোটামুটি ভালোভাবে থাকতেছি। ঘরে টিভি কিনছি, ডিভিডি কিনছি, অফার কিনছি, একটা ফ্রিজ আছে আমাদের ঘরে, খুব ভালোভাবে চলতেছি। সমস্যা একটাই, আমার বউর সাথে ফিজিক্যালিভাবে থাকা যায় না খুব ভালোভাবে, বা এটা ভাবে থাকা যায় না। ওকে। তো তারপরে এক পর্যায়ে আমার বউ খুব অসুস্থ হয়। আমার বউয়ের গলার ভিতরে একটা টিউমার হয়। তো টিউমার হওয়ার ক্ষেত্রে আপনার ওই আমার বউ মা দেশে নিয়ে যায় ওরে, ঠিক আছে, ওরা দেশে নিয়ে যায়। আর ওর বোনটা না, ওরা আবার এক্সট্রা রুম নিয়ে চলে যায়। তখন আমার রুম আমি একা। তো ওই আমার এরকম জমানো কোনো টাকা ছিল না যে ওর চিকিৎসা করবো। আচ্ছা। তো আমার মা বাবা কিছু দিত চিকিৎসা করার জন্য, আমি তো মা বাবার দিইনি ইনকাম করি না, তারপরে কিছু দিত। তো আমার ঘরে টিপি বেচছি, অফার বেচছি, এগুলো সব বেচা চিকিৎসা করছি, দেখি তারপর ভালো হয় না। তারপর ওর মা বললো যে চলো আমি আমার মেয়ের দেশে নিয়ে যাবো, তুমি থাকো, দেশে নিয়ে যে চিকিৎসা করবো, পরে ভালো হলে তোমার কাছে আসবো। তো এরকম 2-3 মাস হয়ে যায়, ভালো হয়, পরে আর আসে না। তো ওই ভালো হয়ে যায় আর আসে না। পরে আমার একটা অন্যরকম ছিল, ওই মেয়েদের সাথে বেশি পথে রিলেশন করার চেষ্টা করতাম বেশি। তো এইটি আবার দেখতো, এই করতে মনে করেন যে আসে না। তো না আসে ক্ষেত্রে ওর মার আবার ইচ্ছা ছিল কি ওরে বিয়ে দিব ওর মামাতো ভাইয়ের সাথে। তো ওর আমার সাথে অনেক জিত ছিল, ওই যে পালায় এসে বিয়ে করছে আমার সাথে। তো ওর মা এই ক্ষেত্রে ওই অসুখ ভালো হয়ে যাওয়ার পরেও ওরে মনে হয় কোনো ওষুধ করে বা এরকম কিছু আমার সাথে আর দেয় না লাখিরে। তো না দেওয়ার ক্ষেত্রে এরকম প্রায় 6 মাস হয়ে যায় আমার সাথে দেয় না। তো আমিও কাজ করি না, বাসায় থাকি। তখন আমার যে বাসায়, ওই বাসাতে আবার মা উঠে আর কি, আমার বাসায় মা দেশে যায়, দেশে থেকে মা আবার উঠে আইসে না আইসা, তো এই নিয়েই থাকে। তো মা বাবা ওই আমার ছোটো বোন দেশে থাকে, ছোটো বোন দেশে লেখাপড়া করে, মা বাবা খাটে থাকে, আমি নিচে থাকি, ঠিক আছে, নিচে থাকি। তো মাঝে মাঝে বাসায় আসি, মাঝে মাঝে বাসায় আসি না, রাস্তায় রাস্তায় পড়ে থাকি, খুব টেনশন যে আগে ওরকম হয়েছে। তো এত কিছু হওয়ার পরে আমার বউ পাইছিলাম, তো পাওয়ার পরে ভালো সংসার ছিল, তো আমার বউ চলে গেল। তো আজে বাজে ছেলেদের সাথে মিশতাম।
তো আমি এর ভিত্তিতে আবার কুরবানি ঈদ আগে কুরবানি মানে রোজা শেষ, রোজার ঈদ শেষ, রোজার ঈদে ওদের বাড়িতে গেছিলাম। ওদের বাড়িতে যাওয়ার পর দিয়া ওর 2-3 দিন থাকছি, থাকার ক্ষেত্রে ওর মারে বললাম যে এখন তো সুস্থ হয়েছে, আমার কাছে দিয়ে দেন, আমরা ভালোভাবে থাকি। কই তুমি যাও, ওই আসবো। আমি যাবো, ওই আসবো, এটা কবে আসবো? কই তুমি যাও, 2-3 দিন পরে আসবো, যাও তুমি। পরে এরকম 2-3 দিন দেখলাম, 5 দিন দেখলাম, 1 সপ্তাহ দেখলাম, 1 মাস দেখলাম, আসে না। তো না আসার ক্ষেত্রে আমি একটা কাজ নিয়েছিলাম, ওই কাজও ছাই দিয়েছি। আমি তো এখন আমার বউ নাই, কিছু নেই, আমি কাজ করে কী করবো? তো আমি আর কাজ করি না। তো এরকম বাজারের ছেলেদের সাথে মিশি। আমার এক ভাই ছিল, রুবেল নাম, ঠিক আছে? রুবেল আমার মতোই দাঁড়িয়ে আছে, তার সে আবার অন্যরকম আধুনিক যুগের কথাবার্তা বলতো, আধুনিক যুগের লোক ছিল, বয়স কম হইলো কি, আধুনিক মানে অনেক জ্ঞানী লোক ছিল। আচ্ছা, তার সাথে আমি বেশি মিশতাম আর কি। তো আমার জীবনে কাহিনী তো সে জানতো বেশি, ঠিক আছে? তো আমার বউর সাথে কী করলাম এটা ছাড়া সব কিছুই আমার জানতো আর কি উনি। তো উনি জানতো। তো ওনার পাশে ওনার একটা ফ্রেন্ড ছিল, নাম হলো সুজন। সুজন ডাইভিং করতো কোরিয়ান গেস্ট হাউসে। আচ্ছা, কোরিয়ান গেস্ট হাউসে থাকি, ও ডাইভিং করতো। তো সে আবার আমার রুবেলকে বললো যে এই পোলার তো কিছু করে না, এই পোলাটার নাম কি? কয় নাম এরকম এরকম, তো আমাদের সাথে চলে। কয় ওরে দিয়ে যদি একটা ব্যবসা করাই, আমি টাকা দিব, ওই খালি ওর কাছে রাখবো, রাইখা ব্যবসা বিক্রি করবো, কাস্টমারও আমি দিব, ওই শুধু ওর কাছে রাইখা সেল দিব। পরে বলে ঠিক আছে, ওর সাথে কথা বললেন দেখি। পরে বিকালে সব ওই ডিউটি শেষ করে আসছে আমার কাছে, আইসা বলতেছে যে তুমি আমি যদি তোমার একটা কাজ দিয়ে করবা। আমি কেমন কাজ? আমি টাকা পয়সা সব দিব, সব জিনিসপাতি কিনে দিব, তুমি থাকবা, আমার এগুলো জিনিস ছেড়ে দিবা। আমি কাজটা কি আগে বলেন? কই বিয়ার বেসবা তুমি। আমি কই বিয়ার বেস মানে যদি পুলিশে ধরে? পুলিশে ধরলে আমি ছুটাম, এটা সমস্যা নেই। আমি কই ঠিক আছে, আমি বেসমু, কিন্তু আমার বেনিফিটটা কীভাবে আসবো? কয় তুমি যে 1 কেস বেচলে 1000 টাকা তুমি পাবা। আমি কই ঠিক আছে, আমার তো টাকা নাই। কয় টাকা আমি দিব, ঠিক আছে, টাকা পয়সা সব আমি দিব, জিনিস দিব, কাস্টমার আমি দিব, তুমি খালি ফোন দিলে বাসা থেকে আইনা দিবা। পরে আমি যে বাসায় থাকতাম ওই বাসায় আবার নিচেই চোখের নিচে রাখতাম নিয়ে, ঠিক আছে? আমার 3-4 কেস দিত, ওই 3-4 কেস নিয়ে আমি রাখতাম। তো হ্যাঁ, আবার ফোন দিত, ফোন দিলে পর দিয়ে মনে করেন যে আপনার এগুলো আইনা দিতাম। তো আইনা দেওয়ার ক্ষেত্রে এরকম 1 মাস মতো হয়ে গেল। তো ঈদের চাঁদা, কুরবানি ঈদের চাঁদাতে আসলো। চাঁদাতে আসার ক্ষেত্রে সে আমার বললো, ওই মনে করেন যে 3 জন ছিলাম, ওই রুবেল ভাই, আমি আর সুজন ভাই। তো ব্যবসার ভাগাভাগি করতেছি, টাকা পয়সা হিসাব করতেছি। তো সুজন ভাই আমার 2000 টাকা দিল ঈদের চাঁদাতে। আর ওই যে ইয়াবা আর কি আনছিল, ইয়াবা খাওয়ার জন্য দেলোয়ার সাথে ছিল, ঠিক আছে? তখন আমি এগুলো খাইতাম না, আর বিয়ারও খাইতাম না, সিগারেটও খাইতাম না। তো তখন বললো যে খাও, এগুলো সমস্যা নেই, আমাদের সাথেই তো খাবা, আর তো খাবা না। আমি কই ঠিক আছে। তখন আমার মনে অনেক কষ্ট, বিয়া বউ থাকতো বা এটা সুন্দরভাবে সংসার করে থাকতো, ঈদ কাটাইতাম, কেউ নাই এখন, বাসায় ঠিকমতো যাই না। পরে বাবা আনছে 5টা, ইয়াবা আনছে 5টা খাওয়ার জন্য। পরে ওরা খায় লাস্টের দিক দিয়ে আমার দেয়, ঠিক আছে? তো লাস্টের দিয়ে আমাদের, তো আমি একটু বুঝতে পারছি যে লাস্টের দিয়ে মনে কালো হয়, এটা আমি খাবো না। পরে আমি বললাম ঠিক আছে। পরে আমিও খাইলাম, খাওয়ার পর দিয়ে এরকম একটা প্যারা হয়ে গেল। এই জিনিসটা ইয়াবা জিনিসটা এরকম যে আপনার একদিন যদি কেউ খায়, নেক্সট টাইম তার প্যারা হয়ে যায়, এটা খাইতে হয়। তো তারা খায়, তারা আগের তেমনে খায়। তো ওই দিনকে খাইলো, তা আমি তখন সুজনের হিসাবে এটা সুজনের লোক হয়ে গেলাম আমি, ঠিক না? তো সে যে কাজটা দেয় আমার তার করতে হয়। তো পরের দিন আর কি, ঈদের দিন আমার দিয়ে এক জায়গায় আনাইছে, ফোন দিয়ে দিয়েছে, এই জায়গায় আনছি। একটা জিনিস 400 টাকা করে নেয়, এরকম 5টা আনাইছে, তারই টাকা। তো এই দিন আবার খাওয়াইলো, এরকম 2-3 দিন ওনারটা আমি খাইলাম। তো আমি খাইতে খাইতে আমার একটা নেশা হয়ে গেছে অন্য ধরনের। তো নিজের টাকাও দিয়ে খাইতে হয় আমার, ঠিক আছে? তো আমার আবার ভাই পরিচিত ছিল, হ্যাঁ এটার ব্যবসা করতো, সেটা আমি জানতাম, একটু জানতাম। তো আমি তার আবার ফোন দিছি, একজন আমার তখন সুজন ভাই আমার একজনের কাছে আনতে পারেছে, তার নামও ছিল আবার রুবেল, সে আবার এলাকা স্থানীয়, হ্যাঁ আবার বড় ব্যবসায়ী, আবার ব্যবসায়ী বড় ব্যবসায়ী। তো তার কাছে আনতে পারেছে 400 টাকা করে। তো আমি চিন্তা করছি যে 400 টাকা করে যদি আনি, 5টার দাম আসে 2000 টাকা। তো আমি আমার এক বড় ভাই ব্যবসা করতো, হ্যাঁ ফোন দিছিলাম যে আপনি এগুলো করে মনে হয়, ঠিক আছে? তো আমার লাগবো। কই তোমার লাগবো না, তুমি এগুলো খাও নাকি? আমি কই না, আমার জন্য কিনতে পাঠাইছে। হ্যাঁ, ওনার নাম ছিল মাসুদ। তো ওনার মাসুদ ছিল, পরে উনি আবার একটু কম রেটে বিক্রি করে, 350 টাকা করে বিক্রি করে। তো হ্যাঁ, আমার যদি আমি 5টা নিতে যাই, 50 টাকার কমিশন আসলে 250 টাকা আসতেছে। ঠিক আছে, আমি একটা এক্সট্রা খাইতে পারতেছি একটা, বা আমার চলতেছে, খরচ চলতেছে। তো এরকম খাই এরকম করতে গিয়া ওই মাসুদের সাথে আমার একটা ভালো লিঙ্ক ব্যবসা হয়ে যায়। কেমন? ধরেন আমি ওনার একটা কিনতে গেলে, সে একজন এটা কিনতে গেছে, আরেকজন এটা আমার দিয়ে পাঠাই দিত, যে রাস্তায় একজন দাঁড়ায় আছে, তুমি এটা দিয়ে দিবা তারে। তো ওই লোকটা কিন্তু আমার চিনলো, উনি নিচে কাটতে আমার নিচে,
টাকা দিছে এখানে মাসুদ রে, জি, কিন্তু জিনিসটা দিছে কেরা আমি দিছি, আমার চিনছে না। তো এরকম যদি 5 দিন 5 জনকে দিই, 5 জন কিন্তু ভাববো আমি ব্যবসায়ী, দিছে কেন আমি দিছি। তো এরকম ক্ষেত্রে মাসুদ আমার একসময় বলে যে তুমি আমার ওই কাজ করো, বা এরকম তুমি আনবা দানবা তোমার টাকা পয়সা হইব আর কি ইয়াবা। তো এরকম বলতে বলতে হ্যাঁ আমার এক জায়গায় পাঠায় 50টা আনতে 100 আনতে পাঠায়, তখন আমি আনি, এই ক্ষেত্রে আমার 500-1000 টাকা দেয়। তো এই পর্যন্ত লাকি তো চলে গেছে, ঠিক না। তো এর ভিত্তিতে আমি একটা কেয়ারটেকার চাকরি নিতাম বাড়ি দ্বারা ডিওসিস, ওই এগুলা করার পাশে আমি চাকরি নিয়েছিলাম বাড়ি দ্বারা ডিওসিস। তো বাড়ি দ্বারা ডিওসিস আমি কেয়ারটেকার চাকরি নিয়েছিলাম। কেয়ারটেকার চাকরি নেওয়ার ক্ষেত্রে ওই জায়গায় আবার 4 তলায় কাজ করতো একটা মেয়ে, নাম ছিল মৌসুমী। তো তার সাথে আমার সাথে একটু হঠাৎ করে রিলেশন হয়ে যায়। আপনার ওয়াইফ থাকা অবস্থায়? না, ওয়াইফ তো চলে গেছে, ওয়াইফ তো আর ওর মা দেয় নাই, অসুস্থ হওয়ার পর দিয়ে ওই ওয়াইফ তো আর দেয় নাই। আচ্ছা, তারপর ওর সাথে রিলেশন হয়। তো ওর সাথে রিলেশনে কীভাবে, ওর আমি যে কেয়ারটেকার চাকরি নিচ্ছি, তো আগে যে কেয়ারটেকার ছিল ওই ডায়েরিতে দেখতাম নাম্বার আছে, আমি আবার এগুলো ঘাটছিলাম, কী কী ছিল এগুলো ঘাটছি, পরিষ্কার করছি। তো ওই ভিতরে নাম লেখা ছিল মৌসুমী, একটা নাম্বার ছিল, ওই নাম্বারে আমি ফোন দিছিলাম, আমি নিজেই ফোন দিছিলাম উবজা যে আমার তো এটা কোনো বা ফ্রেন্ডের প্রয়োজন। তো তারপর ওই মেয়েটাকে ফোন দিছি, মেয়েটার সাথে আস্তে আস্তে একটা রিলেশন হয়ে যায়। তো মেয়েটার সাথে রিলেশন হয়ে যাওয়ার ক্ষেত্রে ওই মেয়েটা তো 4 তলা থাকে, মেয়েটা 4 তলায় থাকে। তো ওই মেয়েটার একটা মেয়ে রাখে আর কি, মেয়ে রাখে ওই মেয়েটা। তো মেয়েটা মোটামুটি ভালোই আর কি। তো তারপর মেয়ে রাখে ওই আপনার ওই বাসা যে মেয়ে রাখে মানে বুঝি নাই, ওই মৌসুমী মানে বাচ্চা যার সঙ্গে আপনার রিলেশন হচ্ছে, সে মেয়েটা কি করতো? মানে ওই বাসায় কাজ করতো, বাচ্চা রাখতো আর কি, বাচ্চা দেখাশোনা করতো। হ্যাঁ, দেখাশোনা করতো। আচ্ছা, ওকে, বাচ্চা দেখাশোনা করতো। তো ওই ক্ষেত্রে ওই বাচ্চা রেখে যখন মা আর বাবা অফিসে চলে যায়, তখন আপনারা যোগাযোগ? হ্যাঁ, ওর সাথে আমি কথাবার্তা বলতাম। তখন একদিন আমার উপরে ডাকছে, ঠিক আছে আপনি আসেন আমার সাথে দেখা। ওই বিল্ডিং এ কি থাকতেন আপনি? আমি ওই বিল্ডিং এর নিচতলায় কেয়ারটেকার কাজ করতাম, আর ওই 4 তলা কি বুঝতে পারছেন, 4 তলায় আবার ওই থাকতো। তো আমার ওই দিনকে ডাকছে যে আজকে বাসায় কেউ নেই, তো আপনি আসেন উপরে কথা বলি। তো কথা বলি ক্ষেত্রে আমার নিয়ে উপরে নিচে দেখি বাচ্চা খেলতেছে, বাচ্চাটা ছোট বাচ্চা, এরকম কিছু বোঝে না, খেলতেছে। পরে আমি আবার ফিজিক্যালি ভাবে ওরে ধরার চেষ্টা করি, যে এতদিন তো বউ নাই ভাবে ওরে ধরার চেষ্টা করি। তো উনি আর বারণ করে না, ধরতে দিছে আর কি। তো ওর সাথে এটা ভাবে ফিজিক্যালি ভাবে কিছু হয়ে যায়। তো হয়ে যাওয়ার ক্ষেত্রে পরে ওই দিনকে হয়ে যায়, পরে বাসায় লোক আসে, আমার আবার লুকায় রাখার পর লোক যখন চলে যায় পর আমার নিচে নামাই দেয়, তো চলে যাই। তো ওর সাথে এরকম ভালোভাবে একটা রিলেশন হওয়ার ক্ষেত্রে ওরও এরকম লাইফে ঘটছিল যে আপনার একটা ছেলের সাথে বিয়ে হয়েছিল। তো ছেলে চলে গেছে, ছেলে থুইয়া পরে বাসা বাড়িতে কাজ নিছে। পরে আমি বললাম ঠিক আছে, আমারও এরকম কাহিনী, আমার বউ ছিল, বউ চলে গেছে, বউ আসে না, তো আপনি যদি আমার লাইফ পার্টনার হন আমি আপনাকে বিয়ে করবো বা আপনি আমার সাথে থাকবেন। পরে কয় কীভাবে, আমি কই যদি আপনি এনে কাজ না করেন তাহলে আপনি চলে যাবেন, আমি চাকরি। তো এর ভিত্তিতে আমার চাকরি চলে যায়। কীভাবে শুনে, ওই যে আপনার যে সুজনই আমার ওই কেয়ারটেকার চাকরিটা দিছিল। তো ওই আবার যে জানতো, যে জানা ফলাইতে যে আমি ওই কেয়ারটেকার পিছনে আবার আমার অন্যরকম একটা হাত আছে, ধরেন খারাপ ব্যবসা করি, ইয়া পার্টি বা বিয়ার টিয়ার বিক্রি করি। পরে আমার চাকরি চলে যায়, দেখুন তোমার দরকার নেই। তখন সুজন নিয়েছিল আমার চাকরিটা দিছিল, মানে কেয়ারটেকারের চাকরি চলে যায়। চলে যাওয়ার ক্ষেত্রে তখন মেয়েটার সাথে রিলেশন, মেয়ের সাথে তার দেখা কথা, জাস্ট কথাই বলে যাবে ফোনে। তো মেয়েরে বললাম যে এরকম আমার তো চাকরি চলে গেছে, আমার সাথে আর দেখা হবে না। কয় মানে কি বলেন? আমি কই হ্যাঁ। কয় আপনি যদি আসেন তাহলে আমি একটা বাসা নিয়ে আমরা ভালোভাবে থাকবো। পরে মৌসুমি কি করে ওই বাসা থেকে ব্যাগ টেক নিয়ে চলে আসার ক্ষেত্রে পরে আমি কি করবো, কোথায় নিয়ে যাবো ওরে নিয়ে আমি দেশে চলে গেছিলাম, আমার দেশে আমার বোনের বাড়িতে চলে গেছিলাম। বোনের বাড়িতে বোন বলে যে এটা কে, আমি বলি যে এটা আমার প্রশ্ন করি এবং কি ওরা আমি বিয়া করছি, তখন বিয়া করি নাই। তুই কীভাবে থাকবি? পরে আবার ওই বাসা থেকে আবার অনেক খোঁজ টোজ হয় যে মেয়েটা তো ভাই চলে যা, পালায় চলে যা, বলে না। তো এই ক্ষেত্রে আমার দেশের থেকে লোকজন নিয়ে ওরে নিয়ে আসে। তো নিয়ে আসা ক্ষেত্রে ওই আবার চলে আসে আমার কাছে। তো আমার কাছে তো পরে আমরা কালসি, মিরপুর কালসি কালাপানিতে আমরা একটা বাসা নেই ওরে নিয়ে। তো ওরে নিয়ে বাসা নিয়ে ওর চাকরি নেই, আমার চাকরি নেই, আমরা কীভাবে চলবো? পরে এই যে আমি আবার আমার এলাকায় যাইতাম, এলাকায় যে ওই মাসুদের লোকে ব্যবসা করে করতাম, আনাদানা করতাম আর কি। ধরেন আমার কাজটা ছিল কি, যে আমি আইনা দিব, উনি সেল করবো, ওনার লোক আমি আইনা দিব, ওনার আইনা দিব, ঠিক আছে। উনি টাকা দিত, এমন জায়গায় পাঠাইতো যে এমন জায়গায় যাবা তোমার দিব, তুমি আইনা আমার দিবা। এক্ষেত্রে আমার কিছু টাকা দিত, আমি ইয়াবা খাওয়াইতো আমারে। পরে আমি চিন্তা করলাম যে না, আমি ওই যত খারাপ কাজ করবোই আমি নিজে কিছু করবো, আরেকজনের টাইম করবো না। পরে একদিন কি করি, মাসুদের লোক টক্কর দিই আমি,
কয় টক্কর দিয়ে বলতে আমি কই কেমন টক্কর, যে মাসুদরে বলি যে আপনি কত করে দেয় আপনারে, মানে রেট কত, তার চেয়ে 10 টাকা আমি কম রেট আপনারে দিব, আপনি আমার থেকে নিবেন। কই কিভাবে তুমি দিবা, আমি তো তোমার এক জায়গায় পাঠাই, আমি কি আপনার পাঠানাম, উনি কি এই ব্যবসায় আর কোনো ব্যবসায়ী নাই? বলো যে হ্যাঁ আছে। আমি কই যা দেয় তার চেয়ে 10 টাকা কম রেট আমি আপনি দিব, আপনি নিবেন? কয় নিমু। আমি আপনি কত দেয়? ওনার দিত 180 টাকা করে, 190 টাকা করে। উনি আমার বলতেছে কি যে 180 টাকা করে দেয়। আমি যদি 180 টাকাই দেয় আপনার সমস্যা নাই, আমি 170 টাকা করে দিমু। কই কিভাবে দিবা? আমি আপনি টাকা দিবেন, আমি আপনি আইনে দিমু, কিন্তু কইতে আমি এটা আপনার জানা দরকার নেই, ঠিক আছে। পরে আমার এক নতুন বাজার ওই জেল আছে না, আমি যখন জেলে থাকতাম তখন ওই জেলের ভিত্তিতে আমার একটা লোকের পরিচিত হয়। ওকে, ওনার নাম মনে নাই আসলেই। তো উনি আবার নতুন বাজারে ব্যবসা করতো, অনেক বড় ব্যবসায়ী। তো উনি আবার বলে যদি কোনো সময় তুমি খারাপ পদে যাও বা এই জিনিসটা প্রয়োজন পড়ে না, আমার লোক করেও পাইবা। ওই নাম্বারটা আবার আমি নিয়েছিলাম। তখন ওই লোকের ফোন দিলাম যে এরকম কয় আমার কাছে এত টাকা আছে, আপনার কত টাকা করে দিবেন? বলে 160 টাকা করে দিব। তা আমার তো 10 টাকা লাভ আসতেছে, আর ওনার যদি আমি 170 টাকা দিই আমার লস নেই। ওকে, তো তারপর আমি কি করলাম, নিলাম, নিয়ে ওনারা দিলাম। তো উনি চিন্তা করে কি রে, আমার তো 190 টাকা করে দেয়, আমি ওরা 180 টাকা বলছি, তো উনি আমার আবার 170 টাকা করে দিল, অর্থাৎ 20 টাকা কম রেটে দিল। তাহলে উনি কত বড় ব্যবসায়ী, আমার চেয়ে অনেক বড় ব্যবসায়ী। আমি পরে আমার জিজ্ঞাসা করি তুমি এই জিনিসটা কই পেলে কেমনে কি? তুমি তো আমার লোক ছিলা, আমার কাজ করতা, এখন তুমি আমার দিতেছো। আমি এটা আপনার জানা দরকার নেই, আপনি যখন প্রয়োজন পড়ো আমার বলবেন। তখন ওই ক্ষেত্রে আমি একটা ব্যবসায়ী হয়ে গেলাম। ব্যবসায়ী বলে ওই যে লোকের সাথে ড্রাগ ডিলার হয়ে গেলাম। এলাকার ভিতরে টক্কল নিতাম যে কে কতভাবে দিব, তার চেয়ে 10 টাকা কম রেট আমি বেচবো। আমি কোনো খুচরা ব্যবসায়ী হবো না, আমি অনেক বড় ব্যবসায়ী হবো যদি এলাকার ভিতরে। পরে এলাকার ভিতরে নাম ছিল রুহু মিয়া, অনেক বড় ব্যবসায়ী, ঠিক আছে। রুহু, আপনার নাম ছিল রুহু? না, আমার নাম তো শুভই। মানে এর আগে একজন না, উনি ব্যবসায়ী ছিল আর কি। তো উনিও ব্যস্ত খুব কম রেটে, উনি ডিলার আর কি। তো ওনার চেয়ে 10 টাকা কম রেট আমি দিব, প্রয়োজন আমি লাভ রাখবো না, কিন্তু আমার তো সবাই নিতেই এরকম কি করছি। তো আর সবাই আমার জানতো না যে আমি করি, কিন্তু সবাই জানতো একটা ছোট্ট করে একটা ব্যবসায়ী আছে, নাম জানতো না, এবং আমার চিনতো, নাম জানলো আমার চিনতো না। সবাই খুঁজতো, পুলিশ খুঁজতো, এলাকার লোক আছে, ফর্মা আছে, সবাই খুঁজতো আমার পাইতো না। আমার না পাওয়ার ক্ষেত্রে ওই এলাকার এক ব্যবসায়ী আসছিল রুবেল, যে বললাম রুবেল আসছিল। রুবেল আমার আবার ওই আমার নিতে চায় আর কি। আমার কথা আমি সবারই দিব, ওরে দিব না। ওই যদি আমার 500 টাকা দেয় আমি ওর দিব না। আর রুবেলে জিতলে আমার দিব না, কি লিগা সবারই দিব। মানে ওই হচ্ছে অনেক খাতারনাক, এলাকার ভিতরে থাকে তো, ওই এলাকার জামাই আর কি, খাতারনাক। দেখা যাচ্ছে আবার নিব, নেওয়ার পরে টাকা দিব না, মায়ের দূর করবো, আমার পুলিশে দিয়ে দিব। এক্ষেত্রে আমি ভয়ে আমি ওনারে সিলেক্ট করি না। আর আমি এলাকার ভিতরে কারোর দিয়া মানে ঘুষ দিয়া কারো ব্যবসা করি না। আমাদের আমি কারো দিব না, উল্টা মানে আমি ব্যবসা করবো, আমি কারো দিব না, বা থানারও টাকা দিই না। তো এই ক্ষেত্রে একদিন কি করে আমার পুলিশে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, ফর্মা লাগাই দিচ্ছে, আর রুবেল হচ্ছে ফর্মা। তো পুলিশ টিম রেডি করে, স্পেশাল টিম বাটা থানার নূর মোহাম্মদ দারোগা, হ্যাঁ রেডি করছে যে আমার ওই দিনকে সকালবেলা ধরবো। তো আমি কালচি থাকি, কালচি থেকে মার বাসায় আসছি। তো মা বাসাতে তখন কথা হয়, মা বাসায় আসছি, তখন আমি আবার এমনি বই টই পড়তাম। আমার একটা ব্যাগের ভিতরে অনেকগুলো বই আছে, তো এর ভিতরে কিছু নাই। ওরা ভাবছে যে এর ভিতরে বাবা আছে, ইয়াবা আছে, কিছু নাই। ও বই ব্যাগটা বাইরে দিয়া আসছি। আবার ওই মাসুদ আমার ফোন দিছিল যে একটা কাজ করে দাও। তো ওই তো আমার আগে আমার ছিল, বড় ভাই ছিল, এবং কি তার কাজ করতাম। সে আমার একটা কথা বলছে, কি কথা ফলান যায়। আমি বলছি কি কাজ? কই আমি 2টা জিনিস দিমু, এই 2টা জিনিস একজনে দিয়াইবা। আমি কই ভাই এই জায়গায় দিলে গাবলা হইতে পারে। কই মেয়ে তুমি দিয়াও, ওই আমার বন্ধু, কিচ্ছু হবো না, তুমি দিয়াও। আমি কই আমি 10 মিনিট আগের কথা বলতে পারিনি, তো আপনি ভালো করে জানেন না। কই তুমি দিয়াও, কোনো সমস্যা হবো না। পরে দিতে গেছি, আবার দিছি, ওই লোকটা দিছি, দেওয়ার পর দেয়া আমার তার 2 মিনিট পরে আসছে আমার ধরার জন্য। কিন্তু মানে একটু ডিফারেন্স ছিল, নইতে আমার মানে আবার সুদ্ধা ধরতে পারতো। ধরতে আসার পর খেতে আমার কাছে টাকা পায়, শুধু 700 টাকা পায়। ওই টাকা শুদ্ধ আমার ধরা ক্ষেত্রে বলে তোর কাছে বাবা ছিল, এখন নাই, তো তুই একটা বড় ব্যবসায়ী। আমি কিসের ব্যবসায়ী? আমার ভিতরে দেখেন আমার কাছে টাকা আছে, আমি কি ইয়াবা ব্যবসায়ী নাকি? আর আমি ইয়াবা ব্যবসায়ী মনে হয়? আমি দেখেন সাধারণ একটা ছেলে, ঠিক আছে, আমার কি মোবাইল চালাই, আর আমি কি মানুষ দেখেন আপনি? ওখানে তুই ব্যবসায়ী, তোমার প্রমাণ আছে? আমি প্রমাণ দেখান, আমার লোকে কিছু আছে এটাই দেখেন, আপনি প্রমাণ দিয়ে কী করেন? তুই মাসুদ তোর লিডার, আর তুই কিন্তু আমি মানে অন্যরকম কিছু করতে পারি। কই মাসুদ তোর লিডার, মাসুদ কই আছে, নিয়ে যায়। পরে আমি কই তোর ছেড়ে দিম, তুই মাসুদ যদি ধরে দিতে পারোস। পরে মাসুদ আবার যে আমার 2টা দিছে, দেওয়ার পরে একজনে এক বাসায় বসে, ওই বাসায় বসে, তো আর আবার জানে যে ওই বাসায় বসবো, তো ওই বাসায় আমার নিয়ে গেছে। ওই বলো খুরশেদের বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর দিয়া ওই তখন টুকাইছে, আমাদের টুকাই নিয়ে কই খুলবি তুই, পরে আমরা যাবো। পরে আমাদের টুকাইছে, তখন আমি আবার ওই
টুকানি ক্ষেত্রে আমি আবার বলি যে আপনাদের লোক আসছে, মানে এটা সিঙ্গেল দিয়ে পুলিশ নিয়ে আসছে, ঠিক আছে, এটা করি। তো ওরা আবার না বোঝার ক্ষেত্রে ওরা আবার খাইতেছিল ওই ভিতরে, বাবা খাইতেছিল ঘরের ভিতরে। পর তখন আবার ওই যাওয়ার পর দিয়া সবটিয়ে ধরে, ওরা 3-4 জন ছিল, আমি একজন, 5 জনে ধরছিল এই ক্ষেত্রে। মানে নূর মোহাম্মদ 5 জনে ধরছে, কিন্তু আমার ভিতরে কিছু পায় নাই, ওরাও 2 পিস পাইছে, অনেক খাওয়ার জন্য খাইছে, 2 পিস পাইছে। তো সবটিয়ে ধরছে, ধরাবো দিয়া আমার বলছে যে তোর কিন্তু ছেড়ে দেবো, আমার কিন্তু বলছে, কিন্তু আমার সারে নাই। আমি সবটি হ্যান্ডকাপ লাগাইছে, আমার হ্যান্ডকাপ লাগাই না। আমি চলো দৌড় দিতে পারতাম না, আমি দৌড় দিইনি। না দৌড়তে ক্ষেত্রে আমার ধরে নিয়ে গেছে, গাড়ি ভিতরে উড়াইছে, হাইসের ভিতরে উড়াইছে। তো বসুন্ধরা নিচ্ছে, বসুন্ধরা নেওয়ার পর দিয়া প্রজেক্ট নিয়ে সবার মারছে, আমারও মারছে যে তুই বল, অনেক তো লাইন আছে। আমি কই না, আমার কোনো লাইন নেই, আমি সাধারণ কাজকর্ম করি, আমি খাই, ঠিক আছে, আমার কোনো লাইন মাইন এগুলো আমি নাই। পরে কি করে 5 জনে ধরে 3 জনে ছেড়ে দেয়, টাকা খায়া 3 জনে ছেড়ে দেয়। আমার আর মাসুদ ভাইয়ের ছাড়ে না, আমার আর মাসুদ ভাইয়ের নাচে না, থানায় নিয়ে যা। থানায় নেওয়ার পর দিয়া অনেক নেতা মেতারা ফোন দেয়, আমাদেরকে ছাড়ে না। ওই যে রুবেল যে ফর্মা, ওই ইনফর্ম দেয় যে ওদের এখন লাইন আছে, ওদেরকে ছাড়লে লস হইব, ওদের ছাড়ে না। পরে এক পর্যায়ে আমাদের কাছে কোনো পায় না পাওয়ার ক্ষেত্রে 21 পিসের মামলা দিয়া দেয় আমাদের। পরের দিন সকালবেলা চালান করে দেয়, আবার জেলে সেকেন্ড টাইম জেল আর কি। তখন গারদে যাই, তখন তো আবার একটু আমার জানা মনে হয়েছে যে আসলে আমি কীভাবে জেলে থাকলে কীভাবে কী বানাইব। জেলে যাওয়ার পরে ফার্স্টে গারদে নিছে, গারদে নেওয়ার পর দিয়া ওকুলতনামা নিছে, ওকুলতনামা নেওয়ার পর দিয়া ওকুলতনামা সাইন করছি। আমার বউ গেছে, মাসুদের লোক গেছে, জামিন ওই দিনকা হয় নাই গা, না করতে আবার গারদে নিছে। তখন আর শিশু আটে দেয় নাই গা, তখন আমার মনিহারে দিছে, মনিহার আটে দিছে। তখন একটু অন্যরকম চেঞ্জ হয়েছে আর কি। ওই যে আপনার ছেলেদের সাথে যেটা হইতো, ওই জিনিসটা হয় না এখন আর। তো এখন না হওয়ার ক্ষেত্রে এখন অন্যরকম সিস্টেম করছে, জেলের ভিতরে থাকতে হইলে 2400 টাকা দিতে হইব, তাহলে ভালোভাবে থাকতে পারবো। না হলে কি করব, ইলিশ ফাইল ওই চাপ দেয় আপনার কি এক সাইডে দিয়া অনেক, ওই সাইডে আর মাঝখানে রাখবো, মাঝখানে রেখে আর লোক দিয়ে চাপ দেওয়া হয়। পরে আমি বলি ঠিক আছে আমি টাকা দিব, আমাদেরকে রাখেন, ভালোভাবে রাখেন। আপনার ওই যা হয় আর কি জেলের ভিতরে, তো তারপর আবার জামিন হয়, মাসুদ ভাইয়ের আগে জামিন হয়। আর আমার বউ আবার টাকা পয়সা দিয়া মাসুদ ভাই মামারে দিত, আমার বউ তো আবার জানতো না কীভাবে ছুড়াইতে হয়, কেমনি কি। তো তারপর মাসুদ ভাই বাপে মামারে দিত টাকা, মাসুদ ভাই মামার টাকা আবার খাইয়ে দিয়েছিল, আমার জামিন করে নাই গা। না করার ক্ষেত্রে পরে আবার আমার বাপের বলে দেখেন এরকম গায়নি, আমার ছেলেরে তো আমার বাপের কাছে যায়। 3 দিন পরে মাসুদের 3 দিন পরে আমার জামিন হয়। 3 দিন পরে জামিন হওয়ার পর দিয়ে আমি আবার বাসায় যাই। বাসায় যাওয়ার ক্ষেত্রে পরে আবার ওই কালসি বাসায় গেলাম, থাকলাম। এখন চিন্তা করছি যে আমি যত আমার পুলিশই ধরছে, আমি ভালোভাবে ব্যবসা করব। পরে টঙ্গী এক ডিলারের সাথে আমার পরিচয় হয়, নাম হলো রূপচান হোসেন ফারুক। তখন আমি ভালো করে ব্যবসা করা শুরু করি। নিজের ক্যাশ ছিল 20,000 টাকার মতো ক্যাশ ছিল, এই 20,000 টাকা ক্যাশ নিয়ে নামি আমার 5-7 লাখ টাকার মতো হয় হিসাবে। কয়দিনের মধ্যে, মানে কয়দিন 2-3 মাসের ভিতরে আমার 5-7 লাখ টাকা নিজের আমি দেখি যে ব্যবসা করি না। তো ইয়া ব্যবসা করতে হলে কি হয়, একটা মানুষের যদি আমি ইয়াবা বিক্রি করি তার কাছে, ঠিক আছে, তো এই জিনিসটা খাইলে কি হয় জানেন, আপনার ওই একটা মেয়ের প্রতি একটা আকর্ষণ হয় অন্যরকম। তো আমার এলাকায় যে ভাই বাদারগুলো আছে এগুলো যদি আমি খাওয়াই, তো তারা আমার করে মেয়ে এনে দিতে পারবি আমারে, ঠিক আছে। পরে মেয়ে এনে দিবে, মেয়ে দিব কোথায় গিয়ে। পরে আপনার সৈনিক ক্লাব যে হল, সিনেমা হলের সামনে কিন্তু অনেকগুলো মেয়ে থাকে। তো আর আমার রাশিটা এরকমই, আপনাদের মেয়েদের সাথে মেয়েরা আমার প্রতি দুর্বল থাকে অন্যরকম, মেয়েদের মানে সাথে কালেকশন বেশি হয় আর কি। তো তারপর আপনি মেয়েদের সাথে রিলেশন হয় ওই শনি ক্লাব হলে যাওয়ার পর দিয়া। আর আমি আবার পাশাপাশি তখন আমি অন্যরকম মেয়েদের স্বপ্ন দেখাইতাম যে আমি মিউজিক ভিডিওতে কাজ করি। তখন কি আপনি বিয়ে শাদী করেন না, একের পর এক মেয়েদের সঙ্গে এসব করে যাচ্ছেন? ওই যে ওই মৌসুমীতে আমার বউ আসি, সেকেন্ড বউ মৌসুমী। তো সেকেন্ড বউ মৌসুমী, তারপরে আমি ওই সিনেমা হলে সামনে যাইতাম, মানে আগে তো ছবি দেখবা যেতাম, তখন দেখতাম লোভ দেখাতেন। হ্যাঁ, মেয়েদের লোভ দেখাতাম এরকম যে আমি তো সিনেমাতে কাজ করি, মানে কাঁচা পয়সা তখন। তখন আমি তো সিনেমাতে কাজ করি, তোমরা কি আমার সাথে কাজ করবা? কয় হ্যাঁ, আমি তো সিনেমাতে কাজ করার চেষ্টা করি। মেয়েরা বলে হ্যাঁ কাজ করবো, আমি সিনেমাতে কাজ করি, মিউজিক ভিডিওতে কাজ করি, আর পাশাপাশি তোমরা যদি যে কাজটা করো তো আমার কিছু ভাই বাদার আছে এদের লাগে, তোমরা কি যাবা? কয় হ্যাঁ, আমরা তো টাকার জন্য এগুলো করি, আপনি যদি টাকা দেন আমি যাবো না কেন। পরে একদিন নাইটে একজন নিয়ে দিই, মাসুদের একদিন ফার্স্ট টাইম নিয়ে দিই নাইট 1500 টাকা। তো মেয়ের 2000 টাকা দিছি আমি। মেয়ে তো পুরো খুশি যে আমার 1500 টাকা 1000 টাকা আমরা নাইটে যাই, কিন্তু আমার 2000 টাকা দিছে। মেয়ে খুশি, নেক্সট টাইম ফোন দিলে যাতে আসে এর জন্য আমি 500 টাকা নিজের থেকে আমি বেশি দিয়ে দিছি। আর মেয়ে যে টাকাটা আসে এই টাকাটা আমি খাই না, কারণ দেহ ব্যবসা, এটা আমি একটা মেয়ে দেহ ব্যবসা করে এই টাকাটা আমি খাই না। আর আমার ওই দিক থেকে যে টাকাটা আসে এটি আমি খাই। তখন আমার অনেকগুলো টাকা, তো মাঝখানে কিছু ইয়াবা বন্ধ হয়ে যায়, তো তখন ইয়াবার দাম বেড়ে যায়, আবার ইয়াবার চালু হয়, তখন একটা ফ্ল্যাট নিই। ফ্ল্যাটে 3-4টা মেয়ে থাকে এক সাইডে, একসাথে আমার বউ নিয়ে আমি থাকি।
3-4টা মেয়ে থাকে বলতে আমি আপনার ওই শনি ক্লাবতে মেয়ে নিয়ে আসতাম, একটা মেয়ে দিয়ে আমার 3-4টা মেয়ের সম্পর্ক হয়েছে। আর আমার এটা হয়েছে এরকম যে ওই একটা মেয়ে আমার সাথে ফার্স্ট টাইম আমার খুব আঘাত দিছে, নেক্সট টাইম আরেকটা মেয়ে আমার আঘাত দিছে। আর মেয়েদের ভিতরে কী আছে এটা আমি দেখে নিব, মূলত স্বপ্ন হচ্ছে আমার এটা। তো তারপর অনেক মেয়েরা দিয়ে নিয়ে আমি খেলা করি বলতে কেমন ধরেন আমি মাঝখানে বসে থাকি, সাইডে অনেকগুলো মেয়ে থাকে, মাঝখানে আমি বসে থাকি, সাইডে অনেকগুলো মেয়ে থাকে, অনেকগুলো মেয়ে খাইতেছে, বাবা খাইতেছে, একটা ছেলের সাথে রিলেশন করতেছে বা ছেলের সাথে থাকতেছে। তখন আমি আনন্দ পেতেছি যে কি একটা মেয়ে মেয়ে আমার আন্ডারে খেলতেছে এবং কি আমি যা বলতেছি মেয়ে শুনতেছে। কারা এরা বেসিক্যালি কোন কমিউনিটির? ওই তো সৈনিক ক্লাবে যে মেয়েগুলো থাকে এগুলো এখন আমার আন্ডারে কথা শুনে আর কি। ধরেন আমি ওই যে 500 টাকা বেশি দিই, 1000 টাকা দিয়ে বেশি দিই। আপনার তখন ফুল টাইম আপনি ড্রাগ ডিলার, তাই তো? হ্যাঁ, ড্রাগ ডিলার। আর এবং কি সবাই আমার কাছে নেয়, আর আমি তখন কাউরে গুনতাম না, কারো গুনতাম না বলতে, আর আমি তখন সবসময় মনে করেন যে গেম খেলার চেষ্টা করতাম যে ইয়াবা কেরা কত বেচবো আমার এলাকা ভিত্তে, তার চেয়ে 10 টাকা কম রেট আমি বেচবো। আচ্ছা। আর সব পোলাপান আমার দিয়া মানে খাত লেগে থাকতো। তো এই ক্ষেত্রে ওই আরেকটা বাসা ছিল এরকম মেয়ে ঠে রাখতো, নাম ছিল হায়দারের বাসা। হায়দারের বাসায় নাম একটা মেয়ের নাম ছিল রুমা। তো রুমারে ফোন দিয়েছিলাম ওই দিনকার, রুমারে শিডিউল করছিলাম এক জায়গায় যাইবো ওই 10টা বাজে। তখন ওই মেয়েটার যায় নাই গা, না যাওয়ার ক্ষেত্রে ওই মেয়েটার ফোন দিতেছি মেয়েটা ঘুমায় পড়ছে আর কি। ওই হায়দারের বাসায় একটা নতুন একটা মেয়ে আসে, নতুন একটা মেয়ে বিপদ করে আসে দেশে থেকে, গ্রাম থেকে, পাবনা চাতমো থেকে আসে। তো ওই মেয়েটার বাবা নাকি রাগ করে মেয়েটার বাইক করে দিছে ঘর থেকে। রুজিনা মেয়েটার নাম ছিল রুজিনা। ওই ইয়ের বাসায় আসছে, হায়দারের বাসায় আসছে। হায়দারের বাসায় আসছে, ওই হায়দার বাসায় আসার ক্ষেত্রে ওই যে রুমারে ফোন দিতেছিলাম ওই কাজে যাওয়ার জন্য, রুমা আর ফোন ধরে না ফোন ধরাতে ওই রুজিনা মেয়েটা আবার ওই রুমার ফোনটা ধরার ক্ষেত্রে রুমার আমি বলি কি ব্যাপার তুমি না আসার কথা ছিল, তুমি আসলা না। তখন বলে আমি তো রুজিনা আর ওই রুমা না। আমি রুজিনা আপনি কে, আপনি ফোন ধরছেন ওনার ফোন? কয় আমি তো আসছি এই বাসায় বেড়াইতে, তো আমি গ্রাম থেকে চলে আসছি, আমার বাবা রাগ করে আমি চলে আসছি, আমার মা থাকে বান্দা বাসায়, আর আমার বাবা অত্যাচার করে আমার উপর, এই জন্য আমি গ্রাম থেকে চলে আসছি। এখন কই থাকবো বুঝতেছিলাম না, পরে আমি হায়দারের বাসায় উঠছি। আমি কই আপনি যে বাসায় উঠছেন এই বাসাটা কি ভালো না খারাপ এটা জানেন? কই আমি তো আগে জানতাম না, এখন বুঝতেছি আসলে অন্যরকম মনে হয়। আমি কই খারাপ মনে হইলে তো আপনি যে বাসায় আসছেন আমি তো মনে হয় ভালো একটা মেয়ে, তো আপনি যে খারাপ আপনি তো খারাপ বানাইবো। তো আমি কি করলাম ওই রুমার কথা বাদ দিয়া, মানে রুমার কথা মাথায় চিন্তা করে বাদ দিয়া ওই মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করলাম। আমি বললাম ঠিক আছে আপনার কোনো নাম্বার আছে? কয় হ্যাঁ আমার নাম্বার আছে, ফোন আছে। আমি ঠিক আছে এই ফোনটা রেখে আপনার ফোন দিয়ে আমার একটা ফোন দেন, আপনার সাথে আমি কথা বলি। তারপরে ওর সাথে কথা বললাম। রুজিনা ওই বিপদে বেলা আসছে, কিন্তু হায়দারের আসছই নিচে আর কি, হায়দার বাসায় থাকার জন্য। পরে আমার তো বউ আছে মৌসুমি, তো ওর সাথে ফ্রেন্ডশিপ জাস্ট কথা বললাম একদিন, ওই দিনকে রাত্রে অনেকক্ষণ কথা বললাম। আমি বলছি ঠিক আছে আপনার যদি কোনো মনে সমস্যা আপনি আমার কাছে হেল্প নিয়ে আমি আইসেন, আমি আপনি হেল্প করবো, সমস্যা নেই। এমনিতে আমি অনেকটা খারাপ, কিন্তু আপনার সাথে কোনো খারাপ আচরণ হবে না, আপনি আমার সাথে হেল্প নিয়ে যদি কোনো সময় প্রয়োজন মনে হয়। পরে 2-3 দিন থাকছে, মনে হয় হায়দার বাসায় সমস্যা থাকবো না। পরে আমার একদিন ফোন করছে, তো আমি আর ওর কথা মাথায় রাখি নাই। পরে আমার হঠাৎ করে একদিন ফোন দিছে যে ভাইয়া আমি তোর সমস্যায় পড়ছি, আমার ওই বাসাতে চলে আসছি, এখন কি আপনার বাসায় থাকা যাবে একটা রাত? পরে আমি চলে যাবো। আমি বলি শিওর আপনি আসতে পারেন, আপনি তো বলছি যে আমার কোনো সমস্যা হলে আপনি আমার সাথে আসবেন। পরে আমার বউ যে মৌসুমি ওরা আমি বললাম যে এমন সমস্যা, আমার এক ফ্রেন্ড আছে বিপদে পড়ছে, আজকে আমাদের বাসায় থাকবো, রাখা দেবো? কই ঠিক আছে আনো। পরে ওই বাসায় আনলাম ওরে রুজিনার আমার বাসায় আনলাম। তো আমার বউ আবার ডিএসএ চাকরি করতো তখন, হঠাৎ ওই অফিসে চাকরি করতো। তো রমজান মাস ছিল ওই সময়, এরকম রমজান মাস ছিল। তো ওই মেয়েটা আসছে, ওই মেয়েটার সাথে তো আমার কোনো খারাপ করার চিন্তা ছিল না এবং কি প্রয়োজন মনে হয় নাই। তো মেয়েটার পাশে শুয়ে রয়েছিলাম আমি, মেয়েটা ওই পাশে, আমি একই খাটে শুয়ে রয়েছিলাম। তো মেয়েটাও ভালো জানতেছে আমিও মেয়েটা ভালো জানতেছি। তো এই ক্ষেত্রে আবার হঠাৎ করে আমাদের বাসায় যে ম্যানেজার আসছে, ম্যানেজার আইসা বলতেছে কি ব্যাপার তোমার বউ একটা, কিন্তু তোমার পাশে দিয়ে আরেকটা মেয়ে শুয়ে রয়েছে। আমি কই না ওই আমার বউয়ের বোন আর কি, ওই আসছে বেড়াইতে। কি তুমি বেড়াতে আসছে, তোমরা একই খাটে শুয়ে রয়েছো, কেমন কথা? পরে আমাদের ওই মেয়েটার কি গা ধরে বাইক হইতে ঘর থেকে, কিন্তু মেয়েটা তো বিপদে পারে আসছে। মেয়েটার আমি আনছি, এখন কীভাবে আসতে দেওয়া যায়? পরে ওই ঘর থেকে বাইক দিয়েছে, ঠিক আছে এই বাসায় থাকা দরকার নেই, আপনি আমি একটা বাসা নিয়ে দিই, আপনি এই বাসায় থাকেন, আমার তো টাকা আছে ওই সময়, ঠিক আছে। পরে আমি কী করছি একটা বাসা নিয়ে দিছি, আমার বউ কইয়া একটা বাসা আমি নিয়ে দিছি, যে এটা আমার বউ, আমি বা একটা বাসা নিবো, হান্ডি বাতিল বা এইগুলা কিনে দিছি যা লাগে আর কি। কিন্তু ওর সাথে তো আমার বিয়ে হয় নাই,
বাবার সাথে কিছু থাকাও যাবে না এবং কি একসাথে থাকা যাবে না। আর আমার বউ তো আছে, আর আমার বউ যদি জানে যে আমি আরেকটা বিয়ে করছি তাতে সমস্যা। পরে জানে না, একদিন দুদিন ওই আর আমি যে বাসাটা ওই মেয়েটা নিয়ে ভাড়া দিচ্ছি, ওই মেয়েটা তো একাও থাকতে পারবো কি, বাড়ি এলো তো চিন্তা করবো কি ওর বউ তার আবার থাকে না আমি ছেলেটা। পরে ফার্স্টের দিন ওর লগে থাকছি, ওই আলাদা থাকছে আমি আলাদা থাকছি ঘরের ভিতরে। পরের দিন আবার ওই বাসায় গেছি, ওই বাসায় গেছি আগের দিন কইছিলাম যে বাইরে ছিলাম পরে ওই মেয়েটা কই, আমি ওই মেয়েটা তো ঘর থেকে বের করে দিছে বাড়িওয়ালা ম্যানেজার, তো ম্যানেজার ব্যাগ করে দিছে। পর দিয়ে আবার ঠিক আছে এরকমভাবে চলতেছে। পরে ওই যে বাড়িওয়ালা ওই আরটা ওই মেয়েটা যে বাসা নিয়ে দিছি, মানে বাড়িওয়ালারা কইতেছে নানান কথা যে আসে না। পরে এক পর্যায়ে ওই মেয়েটার আমি বিয়ে করি, আবার বিয়ে করেন? হ্যাঁ, রুজিনারে আবার বিয়ে করি আমি, রুজিনারে আবার বিয়ে করি। তো এক পর্যায়ে আবার মৌসুমি জানতে পারে যে আমি আরেকটা বিয়ে করছি, তো ওই মেয়েটারই। পরে মৌসুমি চিন্তা করে যে আমার যেহেতু জামাই বিয়ে করছে, ঠিক আছে, সব কষ্ট হইলো ওরা আমি রাখবো বা আগে চেষ্টা করে যে ওরে ছাড়ানোর জন্য, ঠিক আছে। আর আমি সারি না যে একটা মেয়েটা কষ্ট হইবই সেই সারি না। পরে আমার যে ভাই ছিল একটা রুবেল বলছিলাম যে ওই রুবেলের বাসায় রাখছিলাম মেয়েটারে, মানে যে বাসায় ভাড়া দিচ্ছি ওই সমস্যা করে আমার বউ। পরে ওই রাখার পর কিছুদিন পরে ওর রুবেলের বাসায় রাখছি, রুবেলের বাসায় রাখার পর দিয়া আবার ওই সমস্যা রুবেলের বাসায় থাকতে, এই জন্য আবার আমার বউ কি করছে আমার লগেই রাখছে, একই বাসায় থাকছে, একই বাসায় আমার দুই বউ রুজিনা মৌসুমি, ঠিক আছে। তো ভালোভাবে খুব অনেকদিন ভালোভাবে চলতেছিল, মানুষ জানতো যে আমার বউয়ের খালাতো বোন একসাথে থাকে, এবং কি আমরা জানি যে আমার দুই বউ আমি একসাথে থাকি। তো আমি তো পাশে আমার তো খারাপ কাজ আছে, কিন্তু এই মেয়েটারে আমি ইচ্ছা করলে পারতাম কোনো একটা খারাপ কাজ করার জন্য আমি দিই নি, আমার কাছে থাকতেছে। তো থাকার ক্ষেত্রে আমরা আবার ওই এক পর্যায়ে আমার ডিবি আমায় ধরে, ডিবি আমার অ্যারেস্ট করার ক্ষেত্রে আমার টাকা পয়সা সুদ্ধা ধরে, তো সবগুলা নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে আমি আমার আঙ্গুল মানে ডিবি ধরে কাটার জন্য আমার টাকা পয়সা না দিলে আমার আঙ্গুল কেটে নেবো বা আমার মেরে নেবো সেই। পরে আমি তার ডিবির টাকা দিই, আমার ছেড়ে দেয়, মানে ওই মুহূর্তের জন্য আমার ছেড়ে দেয়। তো ওই মুহূর্তে আমার কাছে এরকম টাকা পয়সা নাই, আবার নতুন করে ব্যবসা করতেইব চলতেইব। পরে আবার ওই মামার কাছে যাই আবার করার জন্য কেনার জন্য, মামা বলে টাকা কই, আমি বলি মামা আপনি আমার কিছু জিনিস দেন আমি বিক্রি করে আপনার টাকাই করবো। পরে মামা বিশ্বাস করে দেয়। তো এরকম করতে আমি মনে করেন যে করি এগুলো বেচা আবার টাকা ক্যাশ কমাই। পরে এই ক্ষেত্রে আবার আমার ওই মৌসুমি যেটা ওর মা বাবার বাসা চলে যায়, আমার ওই যে বাসা নাই যে বাসা তো আমার হয়েছে। পরে আমার এই যে রুজিনারে আমার 2-3 মাস ছিল, ওর মা জানছে ওর বিয়ে করছি, ওর মায়ের টাকা পয়সা পাঠাইছে, ওর কিছুদিন পরে ওর বাড়িতে পাঠাইছি রুজিনার বাড়িতে পাঠাইছি, আর মৌসুমির বাড়িতে পাঠাইছি, মৌসুমির বাড়িতে পাঠাইছি। মৌসুমির মা আবার মৌসুমির ধ্যানায় আমারে, আচ্ছা ধ্যানাই। আর রুজিনারে ওদের বাড়িতে গেছি আমি পাবনা চাঁদমোহর। তো পাবনা চাঁদমোহর যাওয়ার পরে আমার কাছে দিছে ওরে আবার। তো নিয়ে যাওয়ার পরে আমি আবার ঢাকা এসে নতুন করে ফ্ল্যাট নিই বা ভাড়া নিই। তো মেয়েলি বিষয়টা আমি বাদ দিয়ে দিছি, এটা আর করবো না, এটা অনেক এটা আমি করবো না, খারাপ। তো বা ব্যবসা করি টুকটাক করতে করতে, তারপর আপনার খুব খারাপ ভাবে হয়, অনেক মায়ের দূর হয় বা অনেক সময় মারধর হয়। ওই আপনার রাস্তায় যদি কেউ ধরে, আচ্ছা রাস্তায় মারে, পুলিশ ধরলে পুলিশ মারে, খুব খারাপ অবস্থা। আর এই জিনিসটা এরকম আপনার না খাইতে পারলে খুব সমস্যা হয়, ঠিক আছে। যাই আপনার আজকে আমার কাছে নাই, আমার না খাইলে খুব সমস্যা হয়, শরীরে খুব সমস্যা হয়, মানে রাস্তায় দাঁত খিচি বা শরীর খিচা হয়, একদিন না খাইতে বলে খুব সমস্যা হয়। তো মাঝখান দিয়ে এবার বন্ধ হয়ে গেছিলো, তখন তো মনে করেন যে আমার আর অন্য তো কাজ করতে পারি না, আমি অন্য কাজ করি না, তো ওই আমার ভিতরটা সব শেষ হয়ে যেত, শেষ হয়ে গেছিলো আর কি, অন্য কোনো কাজ করতে পারি না এই ব্যবসা ছাড়া। তো আমার বউ আমি আছি, আমার বউ আছে, খাইতে হয়, অনেক সময় আমি খাইতে পারি না, ওই ব্যবসা ছাড়া তো খাইতে পারি না। ওই ব্যবসা মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, ওই আপনার সাপ্লাই কম ছিল, দাম বেড়ে গেছিলো, সাপ্লাই কম ছিল, আমার মামা অ্যারেস্ট হয়ে গেছিলো, যার কাছে আমি আনতাম খুব খুচরা দামে, অল্প দামে আনতাম, ওই অ্যারেস্ট হয়ে গেছিলো, তাই আমি জিনিস পাই না। পরে আর জায়গাতে আনতাম খুব বেশি রেটে, চলতে পারতাম না। তো না চালা করতে পর দিয়ে আবার কিছু টাকা ছিল, ওই টাকাটা আবার আরেকজনের কাছে গেছিলাম যে টাকাগুলো খাইয়ে দিছে, আমি আবার আরেকজনের দাঁড় করছিলাম টাকা, এই টাকা খাইয়ে দিছে। তো যার কাছে দাঁড় করছি সে অনেক খাতারনাক লোক, তো তার কাছে সামনে যদি টাকা না নিয়ে যায় খুব সমস্যা করতে পারে আমার। পরে কি করলাম আমি আমার বউরে নিয়ে আমি আবার আমার বউর বাড়িতে চলে গেলাম, পরে আমার বউর মার কাছে 10,000 টাকা নিলাম, সেটা ছিল রোজারি ঈদ। 10,000 টাকা নিয়ে আবার ঢাকা আসলাম, ঢাকা আসার পর দিয়ে আবার ব্যবসা শুরু করলাম ওই টাকা নিয়ে।
টাকা নিয়ে ব্যবসা শুরু করতে বলতে এলাকার ভিতরে অনেকটা নাম হয়ে গেল, আমার নাম হয়ে গেল মানে ভালো ব্যবসায়ী, এই আবার ব্যবসায়ী ভালো নাম হয়ে গেল। মেয়ে ব্যবসাও করি, এই আবার ব্যবসা করি। তো অনেকে আবার মারধর করে আমারে, খুব একটা করে। তো একটা লোক ছিল আলামিন, স্থানীয় এলাকার কমিশনের ভাগিনা, আমার অনেক মারধর করছে, তুই কটা ব্যবসা করবি, ইয়া ব্যবসা করস, বিয়ার ব্যবসা করস, মাগি ব্যবসা করস, তুই খুব খারাপ, তুই যে কোনো একটা কর, যে কোনো কর, অনেকটা মারধর করছে। সেটা ছিল আবার চান্দাতি সময়। তো আমি আবার বলে কাপড় চোর কিনবো বা নিজে বা চলাফেরা করবো, টাকা পয়সা সব রাখে আমার মারছে। এই যে এরকমই অবস্থা, মনে করেন যে যাই ধরে মায়েরা টাকা রায় দেয়, যাই ধরে মায়েরা টাকা রায় দেয়, তা আমার নতুন করে আবার টাকা করতে হয় ব্যবসা করার জন্য। তো এই ক্ষেত্রে আমি অনেকটা খারাপ হয়েছি। কিন্তু মূলত আমার বিয়ে হইলো, 3টা বিয়ে হয়ে গেল, ঠিক আছে, 3টা বিয়ে হয়ে গেল। 3টা হয়ে আমার মূলত উদ্দেশ্য ছিল যে ওই লাখির জন্য আমার এটা খারাপ পথে আসা, হিসাবটা সে লাখির জন্য আমার খারাপ পথে আসা, আর আমি আবার সে হয়ে গেলাম। ঘটনা এমন দাঁড়াইছে যে আমার বাবা মাও দেখতে পারে না আমার, আর আমার কেউ এলাকার লোক কেউ দেখতে পারে না এই ইয়াবা ব্যবসার জন্য বা ইয়াবা খাই এর জন্য। কতদিন খেয়েছেন এই ইয়াবা? আমি এই লাইনে ছিলাম পুরো 3 বছর। তো তারপর আপনার আমি উত্তরাতে যাই, উত্তরাতে গার্মেন্টস ফ্যাক্টরি চাকরি নেই কাটিংয়ে চাকরি নেওয়ার প্রতি আমি মোটামুটি 1 মাসে বেতন পেয়েছিলাম 8,500 টাকা মতো। তো 8,500 টাকা বেতন পাই, ফার্স্ট টাইম আমি 500 টাকা দিয়ে 2টা আগে কিনে আগে খাই লইছি। খাওয়ার পরে ওই আপনার গর্ভাবধি করি থাকি, আমার বউ চিন্তা করে যখন থাকবো না, বউ আমার কাছে আসবো, পরে বউরে আবার ডাকা আনি, উত্তরাতে ডাকাই না, সুন্দরভাবে থাকি। তো এই থাকার পর দিয়ে আমার যে গার্মেন্টসটা চাকরি নিছি, এই গার্মেন্টসটা আবার ট্রান্সফার করে গাজীপুর নিব, গাজীপুর মিরাবাজার নিব আর কি। পরে গাজীপুর মিরাবাজার